আগামী 24 ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এমন বাড়াচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। দুই দেশের সেনাদের মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনায় বাড়ছে যুদ্ধের শঙ্কা। এবার ভারতীয় 5 সেনা ঘাঁটিতে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী, পাল্টা জবাবে গুলি ছুড়েছে ভারতীয় সেনারাও। জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে এক সামরিক মহড়ার প্রদর্শনে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ভারতকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দারো। পাকিস্তানের এর মধ্যেই এবার পাকিস্তান বিমান বাহিনীর তাড়া খেয়ে পালালো 4 ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমান। পাকিস্তানের দাবি নিয়ন্ত্রণ রেখা না পেরোলেও কাশ্মীর সীমান্তে নজরদারি চালাচ্ছিল ভারতীয়রা। এরপর পরিস্থিতি আঁচ করেই তাৎক্ষণিক জবাব দেয় পাকিস্তান এয়ারফোর্স। আবারও নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি করেছে ভারত পাকিস্তানের সেনারা। প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা। পারমাণবিক শক্তিধর দুই দেশ যে কোনো মুহূর্তে জড়িয়ে পড়তে পারে সরাসরি সামরিক সংঘাতে। দুটি দেশকেই পঙ্গু করে দেবে, এমনকি আশপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে। ভারত ও পাকিস্তানকে বিভক্তকারী লাইন অফ কন্ট্রোলের দিকে ছুটছে শত শত সাজোয়াজানের পহর। এরই মধ্যে যুদ্ধযানের সীমান্তের দিকে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। এসব যানের মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে আক্রমণ এবং সৈন্য পরিবহনে ব্যবহৃত হালকা ট্যাঙ্ক। আজকের অনুষ্ঠান দেখবার জন্য আমরা আজকে যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলব প্রিয় দর্শক। সেখানে এখনো ভারত আর পাকিস্তান এখনো আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলছে দুই পক্ষ, এবং যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা হতেও পারে, কারণ পাকিস্তান সম্পূর্ণভাবে প্রস্তুত। ভারত তো বসে আছে, যে কোনো মুহূর্তে তারা হামলা করবে বলে ঘোষণা দিয়েছে, এবং তাদের সেনাপতির হাতে সে দেশের প্রধান জনাব নরেন্দ্র মোদী সকল দায় দায়িত্ব এবং সকল ধরনের অধিকার দিয়ে দিয়েছে যে কোনো মুহূর্তে তারা সেনাবাহিনীর যে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। এই অবস্থাতে পৃথিবীর বিভিন্ন দেশ তাদেরকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন, এবং আমরা জানি যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ইতিমধ্যে ফোন দিয়েছেন দুই দেশের দায়িত্বশীলদের এবং তাদের সাথে কথা বলেছেন। তবুও তারা কতটা মুখোমুখি, আজকে আমরা দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে তারা বলেছে যে আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না, আমরা প্রস্তুত, তোমরা আক্রমণ করতে পারো, যদি করো তাহলে আমরা ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেব। দর্শক, এইগুলির আসলে কতটা ব্যক্তি রয়েছে, কতটা যুদ্ধ হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমাদের বাংলাদেশে মানবিক করিডোর, এই মানবিক করিডোর নিয়ে এখনো পর্যন্ত চলছে বেশ তর্ক বিতর্ক। মানবিক করিডোর আসলে কি, কেন, এটা দিলে ভালো মন্দ কি হতে পারে, এবং দেয়ার এখতিয়ার এই সরকারের কতটুকু। আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সরকারের কোনোভাবেই এমন জনগণের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। একমাত্র অধিকার আছে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার, ভালো মন্দ বড় ধরনের অধিকার আছে শুধুমাত্র নির্বাচিত সংসদের এবং পার্লামেন্ট থেকে এই ধরনের সিদ্ধান্ত আসলে। বিশেষ করে করিডোরকে ইঙ্গিত করে কথা বলেছে। এই করিডোর কাহিনীটা আসলে কি, কেন দেয়া হবে, দেয়া হয়েছে কিনা আদতে, এবং দিলে পরে আমাদের দেশের ক্ষয়ক্ষতি কি হতে পারে, লাভ কি হতে পারে, এই নিয়ে কথা বলবো। দর্শক, 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে আজকে। জনাব মেজর জিল্লুর রহমান রয়েছেন, তিনি রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক আছেন। জনাব অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনা করেন, বিশ্লেষণ করেন। ডক্টর মারুফ মল্লিক রয়েছেন, তিনি সম্পাদক দ্য মিরর এশিয়া। আমি শুরু করতে চাই জনাব মেজর জিল্লুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কিভাবে দেখেন আমাদের দেশেও এখানে এইসব ঘটনার মধ্যে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশের বর্ডার ভারতের সাথে, এবং এই পুরো বিতর্কের সাথে বাংলাদেশকেও মাঝে মধ্যে টানা হেঁচড়া করা হয় ভারতের পক্ষ থেকে, এবং পাকিস্তানের সাথেও আমাদের একটা ভালো সম্পর্ক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই যুদ্ধ আসলে কতটুকু লাগার সম্ভাবনা রয়েছে এই আজকের সময় দাঁড়িয়ে, যেখানে গত পরশুদিন আমরা জেনেছি যে ভারত বলেছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে, ভারত দুঃখিত পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে গোয়েন্দা সূত্র খবর রয়েছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে তারা আক্রমণ চালাতে পারে। এই সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা তেমন কোনো কিছু দেখিনি, তবে এলওসি তে মুখোমুখি কিছু সংঘর্ষ হয়েছে, এবং পাকিস্তান ইতিমধ্যে ভারতের কিছু কিছু সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে এবং তাড়িয়েও দিয়েছে। জনাব মেজর জিল্লুর রহমান, আপনার কাছে শুনতে চাই। একটু আনমিউট করতে হবে, আনমিউট করবেন প্লিজ। জি বলবেন। ধন্যবাদ। অগণিত দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই।
আপনি কিন্তু অনেক বড় ক্যানভাসে ইন্ট্রোডিউস করেছেন। তো একটা একটা করে আসি। সর্বপ্রথম আমার মনে হয় যে উত্তেজনাটা ভারত এবং পাকিস্তানের মধ্যে চলছে, তার পাশাপাশি বাংলাদেশ, আমরা নেইবারিং কান্ট্রি হয়ে সর্বদা যেটা বলেছেন, আলোচনার মধ্যে আমরা আছি, থাকবো এবং থাকতেই হবে। ইট ইজ দি পার্ট অফ দি গেম। জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য তারপর আমাদের যদি ইতিহাসের দিকে যাই, তো ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট, যুদ্ধ খেলা, এটা হচ্ছে তাদের জন্মগত কিছু বৈশিষ্ট্য থাকে। ঠিক সেই আমি বলবো 1946-47 সালে সর্বপ্রথম জিন্নাহ সাহেব বুঝালেন যে একটা মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক উত্থান হয়েছে, যদিও উনি কংগ্রেসের নেতা ছিলেন প্রথম অবস্থায়। তো সেখান থেকে আমাদের সূত্রপাত একটা আলাদা রাষ্ট্র মুসলমানদের জন্য, তাদের নিরাপত্তার জন্য এই দাবি তোলা হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে নেহরুর সাথে দর কষাকষি হয়েছিল, সেটা অনেক বড় বিষয়। এই অল্প সময় এই ক্যানভাসে আলোচনা একটু সীমিত পরিসরে করব আমি। সেটা হলো যে দেখা গেল যে এটা তিনটা অপশন ব্রিটিশরা দিল। একটা হলো যে, আমি ব্যাকগ্রাউন্ডটা এই কারণে বলছি, যুদ্ধ হবে কি হবে না এই আলোচনা থেকে বুঝতে পারবেন। ইউনিয়ন অফ ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড 584টার মতো প্রিন্সলি স্টেট ছিল, তাদেরকে স্বাধীনভাবে রাখা হয়েছিল যে তোমাদের ইচ্ছা, তোমরা স্বাধীনও থাকতে পারো, অথবা পাকিস্তানের সাথে যেতে পারো, অথবা ইন্ডিয়ার সাথে যেতে পারো। তো এই বাকিগুলা তো পরিণতি আমরা জানি। তিনটা প্রিন্সলি স্টেট, এই কাশ্মীর অন অফ দেম, মহারাজা হরি সিং ছিল এটার প্রধান, আর হায়দ্রাবাদ আর মহীশূর, এই তিনটা স্টেট কারোর সাথে না যেয়ে তারা আলাদা ছিল। আর কাশ্মীর, হরিজনকে আমি তার একটু জীবনী কিছু দেখি, তিনি কেন কোনো স্টেটে যায়নি, এই পার্টিশনের পরপরই এই দুই নেতা কায়েদে আজম এবং পন্ডিত জওহরলাল নেহরু টানাটানি করছিল হরিজনকে যে তোমার এটা আমার সঙ্গে একীভূত করো। দুইজন দুই দিকে রশি টানাটানি করতেছিল। এই অবস্থার মধ্যে উনি চিন্তা করলেন যে কাশ্মীরে তখন হিন্দু ছিল সংখ্যা একটু বেশি, মুসলমান ছিল, শিখ ছিল, অন্যান্য সম্প্রদায়, বুদ্ধিস্ট কিছু ছিল। তো উনি দেখলেন যদি আমি ইন্ডিয়ার সাথে যাই তাহলে মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে, আবার যদি পাকিস্তানের সাথে যাই তাহলে এই বেশিরভাগ হিন্দুদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে। তো এরকম অবস্থায় তিনি অটল থাকলেন যে আমি এইভাবে স্বাধীন থাকবো। আমরা ইতিহাস থেকে যেটা পাই সেটা দেখলাম যে লিয়াকত আলী সাহেব যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনাকে বোঝানো হলো যে না, এটা তো এইভাবে হবে না, এটা কিছু কারুকার্যের দরকার আছে। তখন কিছু মিলিশিয়া, যেটাকে আমরা লস্কর, এখনো সেই নাম তারা ক্যারি করছে, এই কিছু ওখানে তাদেরকে ইনসার্জেন্ট অ্যাক্টিভিটিতে লাগানো হলো। তারপরে পূর্ণ আরেকটা গ্রুপ ইনসার্জেন্ট শুরু করলো। এরকম চাপাচাপির পরে একটা সময় মহারাজা বিপদে পড়লো রাজ্য ঠেকানোর জন্য। পিছনে পাকিস্তানের মদদ এবং পাকিস্তানের সেনাবাহিনী, ছদ্মবেশী সেনাবাহিনী ওখানে তারা ইনসার্জেন্ট হয়ে ঢুকেছিল। এটা আমরা মিলিটারি হিস্ট্রি থেকে পাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন যে দুই দলের কমান্ডিং অফিসার দুইজন ব্রিটিশ ছিল। তো পাকিস্তানের পক্ষে যিনি কমান্ডিং অফিসার ছিলেন তিনি এদেরকে ইন্ধন দিয়েছে যে ঠিক আছে নিয়ে যা। তো এরকম একটা পরিস্থিতি যখন হলো, তখন হরিজন নেহরুর কাছে সাহায্য চাইলো। নেহরু বললো সাহায্য দিতে পারি যদি তুমি আমার সাথে অ্যানেক্স করো। তো এরকম একটা পর্যায়ে তাকে জোর করে, পাকিস্তান বলে এটা ভুল বুঝায়, জোর করে প্রভাব খাটিয়ে তার কাছে একটা স্বাক্ষর করে নিয়েছে নেহরু যে সে ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাথে অ্যানেক্স চেয়েছে। এই হচ্ছে মূল শিকড় আমাদের কনফ্লিক্টের। আর এর পরবর্তী যে ইস্যুগুলা সেটা হচ্ছে এখন রাজনৈতিক ইস্যু। কেমন? এই দুই দেশের সরকারের প্রবলেম থাকে, কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ একই জাতীয় সম্প্রদায় বা জাতি, বাট ওখানে এত ভিন্ন ভিন্ন গ্রুপ, ভিন্ন ভিন্ন ধর্ম, জাত পাত বেশি দুইটা দেশেই। তাদেরকে এক করে রেখে একটা দেশ পরিচালনা করা একটা সুকঠিন কাজ। যখনই এই দুই দেশের মধ্যে যখন ইন্টারনাল কোনো ক্রাইসিসে কোনো সরকার পড়ে, তখন
তারা ওই কাশ্মীর ইজ এ ব্রিডিং গ্রাউন্ড টু মেক অ্যান ইস্যু, এই ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করা এবং তার ইন্টারনাল মানুষের তাদের যে ইস্যুগুলো থাকে সেই মনোযোগকে ডাইভার্ট করার জন্য সরকার একটু সময় নেয় যে হ্যাঁ এখানে বহির শক্তির আগমন ঘটছে, আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। তখন সাধারণ মানুষ মনে করে তাই তো রাষ্ট্র আগে তো আমাদের নিরাপত্তা বিধান করতে হবে, তারপরে অন্য যা কিছু করার করব। এইটা হলো একটা জিনিস। বর্তমান পরিস্থিতিতে আমি চলে আসছি, আগেও হয়েছে। দেখেন এই কাশ্মীর নিয়ে প্রথম তারা যুদ্ধ শুরু করেছে, কিন্তু 47-48 সালে 1 বছর, জানেন 1 বছর ধরে, তারপরে জাতিসংঘ সেখানে ইন্টারভেন করলো। এ পর্যন্ত তারা 4টা যুদ্ধ করেছে। তো কোনটা যুদ্ধই হয়তো অনেক সময় ভারত দাবি করে যে আমরা জিতেছি, বাট আমরা দেখি যে না, এটা স্টেলমেট কন্ডিশনে তারা সিজফায়ার করেছে। যে পরবর্তীতে সিমলা চুক্তিতে ইন্দিরা গান্ধীর শাসনামলে একটা ডিটেইল শান্তি চুক্তি তারা করেছিল যে আমরা যার যে জায়গায় আছি আমরা আর কখনো কারোর প্রতি কোন রকমের আগ্রাসী ভূমিকা পালন করব না, কোন সন্ত্রাসীকে আমরা জায়গা দিব না। এরকম অবস্থা আমরা পরবর্তীতে দেখেছি। কার্গিল যুদ্ধের সময় ওই যে আপনার শরীফ সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, তিনি যে বলেছিলেন যখন উনি ভিজিটে ছিলেন, আমেরিকাটাকে বললো যে কি শুরু করছো, তোমার সৈনিক ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। কার্গিলে জেনারেল মুশারফের নেতৃত্বে হচ্ছিল এগুলা, মনে আছে তো নিশ্চয়ই। তখন আপনি সেই স্টেটমেন্টটা মনে করেন, শরীফ সাহেব বলেছিলেন, নওয়াজ শরীফ, যে আমি তো বাইরে, ওখানে কি হয়েছে দেশে যে দেখি, ওদেরকে বুঝায় দেখি সরাই নিয়ে আসার চেষ্টা করি, তো এটা তো আমাদের হওয়ার কথা না। অনেক সময় বিচ্ছিন্নতাবাদীরা যায়, তা একটা ইন্টারন্যাশনাল ফোরামে তো আর বলতে পারে না একজন ফর্মাল প্রধানমন্ত্রী যে আমার আর্মি সেখানে যে তার জায়গায় ঢুকে গেছে ইউনিলেটারালি। তো তারপরে সেখানে একটা শান্তি চুক্তি তাদের হয়েছে। এইভাবে তাদের সবকিছুই চলতে থাকে। আর প্রতিদিন সকালবেলা এখানে একটা কথা বলে নি, যেহেতু আমি সীমান্তেও চাকরি করেছি, সেনাবাহিনীর চাকরি করেছি, আবার এই রাজনীতিবিদদের বাংলাদেশের এই সকল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের সাথে আমি চাকরি করেছি দীর্ঘদিন। তো রাজনীতির পথটাও দেখা, সামরিক জীবনটাও দেখা, দি গ্যাপ বিটুইন দি কাপ অ্যান্ড চিপস। তো এইটা একটা ধারণা হচ্ছে এই বর্তমানে মোদী সরকার প্রচন্ড রকমের চাপে আছে। একে তো সে একমাত্র হিন্দুর প্রধানমন্ত্রী, এমন কথা ভারতের বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ বলে। তারা বলে না যে সর্বভারতীয় প্রধানমন্ত্রী মোদী। মোদীর ভিতরে চাপ আছে। দেখুন এই যে আপনার ইস্টার্ন যে নর্থ ইস্টার্ন যে স্টেট গুলা, সেখানে যে প্রবলেম গুলা, তারা অনেক অটোনমি চাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে। সেখানে তাদের রিজার্ভ ফোর্স ডিপ্লয় করা হয়েছে, রেঞ্জার ডিপ্লয় করা হয়েছে, এমনকি আর্মি ডিপ্লয় করা হয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান অকাতরে জীবন দিচ্ছে। আসাম দেখেন, নাগাল্যান্ড দেখেন, মণিপুরের সব জায়গায় এটা তো আছে। এর মধ্যে আবার মোদীর এখন যে ট্রাম্প কার্ড, সেটা একমাত্র যে এই মুসলমানদেরকে যদি সন্ত্রাসী আখ্যা দেওয়া যায়, সন্ত্রাসী তৈরি করা যায়, তাহলে সে হয়তো আপাতত এই ধরনের চাপ থেকে জাতিকে ডাইভার্ট করে নিতে পারবে সীমান্ত এলাকায় কাশ্মীর সমস্যা নিয়ে, যে আমরা আক্রান্ত হব, আমাদেরকে এখন বড় ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। শুধু এটা না, দেখেন বাংলাদেশের সরকার পরিবর্তনের পরপরই এই মোদী সরকার সে 39টা চ্যানেল কাজে লাগিয়েছিল যে এখানে ইসলামী উগ্রবাদের উত্থান হচ্ছে ডক্টর ইউনূস সরকারের মদদে, এখানে জঙ্গিদেরকে সংগঠিত করা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের উপরে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। আর তারপরে দাবির নামে অনেক ধরনের আন্দোলন এই তাদের গোয়েন্দারা চালিয়েছে, যাতে এই সরকারটা স্টেবল থাকতে না পারে। তো তারা তাদের কিছু প্রোপাগান্ডা মেশিন আছে রেডিমেড, বিজেপির, এরা করে থাকে। এই জায়গায় যুদ্ধ হবে কি হবে না, এখন সেই জায়গায় একটু আসি। মোদী হচ্ছে গুজরাটের প্রকৃত একজন ভালো ব্যবসায়ী। অনেকে চা বিক্রেতা বলে, চার সাথে বিস্কিটও বিক্রি করে, মুড়িও বিক্রি করেছে। তো গুজরাটের একজন ব্যবসায়ী, ব্যবসায়ীরা প্রথম খোঁজে তার পুঁজি ঠিক থাকবে কিনা। তো এই অবস্থায় দেশের অর্থনীতি, দেশের সামগ্রিক অবস্থা, মোদী কখনো একটা যুদ্ধে জড়াবে না। কারণটা হচ্ছে এই যে দেখুন, ওই দুইজন বীরের মধ্যে যুদ্ধ খুব কমই হয়। একজন বুকার, একজন যদি বীর হয়, তখনই কিন্তু ওই বুকাই মেরে দেয়। তো পাকিস্তান, ভারত দুটাই নিউক্লিয়ার পাওয়ার রাখে।
মোদি নিউক্লিয়ার ইউজ করতে গেলে তার গণতান্ত্রিক অনেক ব্যাপার স্যাপার তাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। তো পাকিস্তান আমি নির্ঘাত বলতে পারি ওই সেনাবাহিনী যদি ডিসিশন নেয় যে বোতাম চাপবো, বোতাম চাপলেই ঘটনা ঘটে যাবে। এটা মোদিও জানে। এটা বাজপেয়ী একবার বলেছিলেন যে উই আর নট অ্যাফ্রেড অফ দি নিউক্লিয়ার ওয়েপন, উই আর অ্যাফ্রেড দি কন্ট্রোলিং পাওয়ার ইজ উইথ দি আর্মি। কারণ আর্মি তো তাদের বোঝেন যে হাঁটুতে বুদ্ধি সাধারণ মানুষ বলে থাকে, তারা তো যুদ্ধই চায়। সেই যুদ্ধে কি হবে? এখন আমাদের ইফেক্টটা বলি, আমরা ক্ষতিগ্রস্ত কিভাবে হব? নিউক্লিয়ারের যে বিকিরণটা, তেজস্ক্রিয়া, সেটার সাথে সাথে যেটা হয় সাফোকেশন, নিঃশ্বাস বন্ধে মারা যেতে পারে। তারপর আপনার কফিং শুরু হবে, অন্য নার্ভগুলো আস্তে আস্তে দুর্বল হবে, ক্যান্সার হবে, ইত্যাদি ইত্যাদি অনেকে জানে। তারপরে স্কিন আপনার ইচিং, মানে চুলকানি এমন শুরু হবে, পাগল হয়ে যাবেন যে খাউজনি চুলকানি পাঁচড়ার যে ওষুধ ক্যানভাসাররা হাটে বাজারে বিক্রি করে, ওই ওষুধ বিক্রি করার মতো ওরকম চুলকানি সবাই শুরু হয়ে যাবে। বাংলাদেশের অবস্থাটা একটু পরে আসি। পাকিস্তানের কথাটা বলি। পাকিস্তান এই যুদ্ধ হলে আর না হলে, পাকিস্তান কিন্তু হলেও ভালো, না হলেও ভালো। পাকিস্তান হলে পরে কারা বেশি ক্ষয়ক্ষতির শিকার হবে বলে মনে করেন? এটা ক্ষয়ক্ষতি তো হয়, এটা ক্ষয়ক্ষতি আমি মনে করি গণতান্ত্রিক দেশ হিসেবে ক্ষয়ক্ষতি আপনার ভারতের পক্ষেই বেশি হবে। কারণ পাকিস্তানে আপনার প্রকৃত সরকার, আর্মি, যদিও সামনে শাহবাজ শরীফকে দেখানো হয়, এটা সারা জানে। তো তারা যখন টার্গেট করবে, এরা তো সবচেয়ে জনবহুল এলাকা, যেখানে পাকিস্তানের দেশে যুদ্ধ যদি হয়, যে কোনো সিদ্ধান্ত নিতে পাকিস্তানের যতটা সহজ হবে সেনাবাহিনীর, ভারতের ততটা সহজ হবে না। সেনাদের নিয়ন্ত্রিত সরকার। হ্যাঁ, শেষ করছেন। এই যে এতগুলা রাজ্যে যে অসন্তোষ আছে, যে আন্দোলন চলছে, সেগুলা আরো চাঙ্গা হবে। তো এ কারণে এটা যুদ্ধটা ওইভাবে হবে না। হ্যাঁ, কেমন হতে পারে? আমি মিলিটারি স্টাডি, মিলিটারি জগতের একজন ছাত্র থেকে আমি বলবো যে এটা ছোটখাটো কিছু বর্ডার স্ক্রিমিশেস হতেই পারে, দু একটা মেজর অপারেশন উভয় পক্ষ চালাবে, তারপর চট করে একটা পক্ষ বলবে যে ঠিক আছে, সিজফায়ার আমরা মেনে নিই। আর ইন্ডিয়ার একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, তারা কোনো চুক্তি, কোনো এগ্রিমেন্টে ওই জাতিসংঘ বলুন বা বাইরের কাউকে নিতে চায় না। তারা সাধারণত বলে যে আমরা এই চুক্তিটা করি, কারণ তারা চিন্তা করে যে ভবিষ্যতে এইটা আমার হয়তো লঙ্ঘন করা লাগতে পারে আমার ইন্টারনাল। তো সেই ক্ষেত্রে আপনার ভারত কোনোভাবেই এই যুদ্ধে লিপ্ত হওয়ার মতো অর্থনৈতিক অবস্থায় নাই, রাজনৈতিক অবস্থায় নাই। এখন যেটা করতে হয়েছে, এটা হচ্ছে দেশের জনগণকে সান্ত্বনা দেওয়া, আর তার যে উদ্দেশ্যে ঘটনাটা, আপনার কথা শুনে যতটুকু বুঝলাম, ঘটনাটা ঘটিয়েছে মোদি, আর শেষ পর্যন্ত সেটা ট্যাকেল দিয়ে মোদির পক্ষে পুরো ঘটনার যে লাভটা, এটা আনতে পারছে না বলে আপনি মনে করছেন? মোদি শেষ পর্যন্ত হেরেই যাচ্ছে, এতটুকুতে আমরা আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারছি। জনাব ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে আসি, আপনি পুরো বিষয়টা কিভাবে বিশ্লেষণ করেন? আমি দয়া করে। জি, ধন্যবাদ সাগর ভাই, আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে যে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, দুজনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাটা বিরাজ করছে, যুদ্ধের সংখ্যা নিয়ে যদি আমি এই মুহূর্তে কথা বলি, এই মুহূর্ত পর্যন্ত কিন্তু যুদ্ধ শুরু হওয়ার মতো কার্যকর যে পদক্ষেপ বা যে অগ্রগতি, সেটা উভয় পক্ষে কিন্তু আমার কাছে পরিলক্ষিত হয়নি। যেটা হচ্ছে দুই পক্ষ থেকেই হয় কি, ডিপ্লোমেসিতে কিছু বা যুদ্ধ কৌশলে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ শুরু করার আগে আসলে কিছু মৌখিক যুদ্ধ হয়, হম্বি তম্বি, এক পক্ষ আরেক পক্ষকে ডর দেখানো। ভায়োলেশন হয়েছে। হ্যাঁ, ভায়োলেশন হচ্ছে, সেটা কিন্তু এদের সীমান্তে প্রতিনিয়তই হয়। টুকটাক গুলাগুলি তাদের, যে ধরেন চীনের সঙ্গেও তো লাদাখে তো বেশ মারামারি হয়েছে, মল্লযুদ্ধ হয়েছে চীনের সঙ্গে ইন্ডিয়া, কিন্তু এবং ভারত যেটা অভিযোগ করে যে চাইনিজ ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো, এটার প্রতিশোধ কি ভারত তাহলে নেবে না? এটার প্রতিশোধ ভারত কিভাবে নিবে? এখন সেটা যে সে যদি মনে করে যে পাকিস্তান এই হামলাটা করেছে, তাদের কাছে তো এটার কোনো অকাট্য প্রমাণ নাই।
হ্যাঁ, এই প্রমাণ ছাড়া তারা যদি পাকিস্তানের উপর হামলা করে, আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত আমি যুদ্ধ শুরু হওয়ার কোনো লক্ষণ নমুনা দেখছি না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে যুদ্ধটা খুব সম্ভবত ভারতের পক্ষ থেকে আগে শুরু হবে। পাকিস্তানি বলতে আগ বাড়িয়ে হামলা করতে যাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ, বা এটা কোনো গ্রহণযোগ্য হবে না। কাজের কথা হবে না। এই ভারতই যুদ্ধ শুরু করবে, তো সেই জায়গায় ভারত আসলে যুদ্ধ শুরু করতে পারবে কিনা সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। যেমন সেটাই বুঝতে যাচ্ছে। হ্যাঁ, যেমন আজকে আপনি একটা সংবাদ দেখবেন যে আমি দেখলাম যে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু ইসেকে ফোন দিয়েছিলেন, শাহবাজ শরীফ এবং জয়শঙ্করকে ফোন দিয়েছেন, এবং দুইজনকেই সংযত হতে কথা বলেছেন, এবং পাকিস্তানকে বলেছেন যে এই হামলার তদন্তে আপনারা ভারতকে সহায়তা করেন। এবং ওদের যে আরেকজন দায়িত্বশীল ছিলেন টেমি ব্রুস, উনি এক বিবৃতিতে বলেছেন যে ভারতকে বলেছেন যে একটু সংযত হতে হবে, এবং এটার তদন্তের জন্য তারা বলেছে ভারতকে বলেছে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে। এখন ডিপ্লোমেসির ভাষায় কিন্তু কেউ যুক্তরাষ্ট্রের কি স্পষ্টত কোনো অবস্থান কি তারা নিয়েছে? কারণ রুবিও কিন্তু আজকে যেটা বললো, যে জয়শঙ্কর যেটা বলেছে, যে জয়শঙ্করকে টেলিফোনে রুবিও বলেছে ভারতের পাশে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের পাশে সবসময় আছে যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা জয়শঙ্কর বলেছেন যে উনাকে কি বলেছেন, আমরা যদি টেমি ব্রুস কি বলেছে ওই দিক থেকে যদি বিবৃতিটা দেখি, তাইলে পরে দেখা যাবে যে ওইখানে উনি পাকিস্তানকে বলেছেন এটার জন্য দুঃখ প্রকাশ করতে হবে এবং ভারত যে তদন্ত করছে সেই তদন্তে সহায়তা করতে হবে। এবং উনি একই সঙ্গে জয়শঙ্করকে বলেছেন যে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করতে বলেছেন তিনি ভারতকে। এখন এইটা কিন্তু জয়শঙ্কর প্রকাশ্যে বলেন নাই। উনি যদি বলতেন তাহলে হয়তো কি দেশে উনি সমালোচনার শিকার হতেন এবং কূটনীতিতে কিছুটা পিছিয়ে পড়তেন। কারণ যেহেতু এই মুহূর্তে ভারত একটু এগ্রেসিভ মোডে আছে, তারা লাইন ক্রস করছে বা তারা বারবার অভিযোগের সামনে একটা চ্যালেঞ্জিং মোডে আছে। এখন উনি যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে বলেছে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে, তাহলে এটা ডেফিনেটলি তার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হবে, বা তাকে যুদ্ধে না যেতে পরামর্শ দিয়েছেন মার্কিন ডিপ্লোমেট বা মার্কিন কর্মকর্তারা। এটা উনি বললে তো ওনার পক্ষে দেশের জনগণ খেপে যাবে ওনার উপর, যে কি বলেন আপনি এসব। তো এইসব আমরা যদি এইগুলা যদি কথাবার্তা গুলো যদি বিবেচনায় নেই, তাইলে আমার মনে হচ্ছে যে এখানে যুদ্ধ শুরু হওয়ার সংখ্যা খুব কম। কারণ ভারত যদি যুদ্ধ শুরু করতে চায়, ভারতের তো একটা বহির্বিশ্বের সমর্থন লাগবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে খুব একটা আগ্রহ না থাকে, বা তারা যদি উভয় পক্ষকে বারবার বলে সংযত থাকেন, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়নও থাকবে, তারা যুক্তরাষ্ট্রের পদাঙ্কই অনুসরণ করবে। চীন আমার ধারণা এই যুদ্ধে ভারত পাকিস্তান কাউকেই উস্কানি দিবে না। তাহলে পরে একা রাশিয়ার সমর্থন যদি পায় ভারত কোনো কারণে, এই যুদ্ধে জড়িয়ে যাওয়াটা তাদের জন্য অবশ্যই মুশকিলের বিষয় হবে। এবং আমার মনে হয় রাশিয়া নিজেও ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত, তাদেরও অনেক ওখানে সময় দিতে হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, সামরিক শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তারাও এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এরকম মুখোমুখি হয়ে যাবে দক্ষিণ এশিয়ায় আবার, সেটাও আমার কাছে মনে হচ্ছে না। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই যে যেটা আবার পাশাপাশি একটা কথা আছে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী রাজনীতিতে একটু বেশ বেকায়দাই আছেন। উনি হয়তোবা মনোযোগ ঘুরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র তত্ত্ব যেটা বলা হয়, মানে এ পর্যন্ত যতটুকু দেখছেন আপনি বা আমরা যতটুকু বুঝতে পারছি, এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে বলে মনে করছেন আপনি? পেহেলগামের ঘটনা আসলে বলা মুশকিল। এটা নানা ধরনের অনুমান আছে, নানা ধরনের কথাবার্তা আছে। কেউ বলে যে হ্যাঁ এখানে জঙ্গিরা এসে হামলা করেছে, যাদেরকে পাকিস্তান পাঠিয়েছে। যারা এই কথা বলছে তাদের পক্ষে আপনি 10টা যুক্তি দেখতে পারবেন, মনে হবে না তো ভালোই বলেছেন। আবার বিপরীত আরেকটা যুক্তি হচ্ছে যে মোদি ফলস ফ্ল্যাগ অপারেশন করেছেন, উনি এটা করে একটা উত্তেজনা সৃষ্টি করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করবেন। সেটার পক্ষেও আপনি 10-12টা যুক্তি দেখবেন এবং সেটাও বিশ্বাসযোগ্য মনে হবে। এখন কে হামলা করেছে কি করেছে না এগুলা নিয়ে নানা ধরনের আপনার কথাবার্তা থাকবে। হয়তো বা 50-60 বছর পরে আমরা পরিষ্কার ভাবে জানতে পারবো যে আসলে এটা কি হয়েছে, কারা হয়েছিল। যখন এই ঘটনায় যারা জড়িত আছেন, সামরিক বেসামরিক কর্মকর্তারা, তারা যখন তাদের অটোবায়োগ্রাফি লিখবেন এবং এই ঘটনার যুক্ত ব্যক্তিরা, স্পষ্ট ভাবে বলা যাবে না শতভাগ আসলে কারা ঘটিয়েছে, তবে সন্দেহ এখানে রয়েছে উভয় পক্ষ থেকে। আমরা ভারতের যে আচার আচরণ এবং ভারতের যে কৌশল, সেক্ষেত্রে আমার মনে হয় এটা যদি একটা ভারতীয় ষড়যন্ত্র হয়ে থাকে, সেটা আসলে খুব একটা অবাক হওয়ার কিছু বা অবিশ্বাস করার কোনো যুক্তি নাই। কারণ এই মুহূর্তে পাকিস্তান কাশ্মীরে হামলা করে অযথাই একটা যুদ্ধ তাদের কাঁধে নিতে যাবে কেন? কারণ পাকিস্তানের এমন তো না যে পাকিস্তানের এখন সামনে নির্বাচন আছে, রাজনৈতিক দলগুলো যুদ্ধ তৈরি করে জনমত নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে বা কোনো ধরনের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। পাকিস্তানে যারা সরকারে আছেন তারা বেশ সুসংহতই আছেন। ইমরান খান জেলে আছেন,
বিরোধী শক্তি মিছিল মিটিং করছে, কিন্তু এই সরকারকে ফেলে দেওয়ার জন্য তা যথেষ্ট না। একটা মোটামুটি স্থিতিশীল সরকার তো ঝুঁকির মধ্যে যাওয়ার চেষ্টা করবে না, কারণ যুদ্ধ তো তাদের জন্য অর্থনৈতিক চাপ পড়বে, সামরিক চাপ পড়বে, মানুষের জীবনযাত্রার উপর চাপ সৃষ্টি করবে। এই অবস্থায় পাকিস্তান কি আত্মহত্যা করতে চাইবে সেটা তো আমার মনে হয় না। তো সেই জায়গায় আমার কাছে সন্দেহের তীরটা ভারতের দিকেই যাবে, কারণ ভারতের মোদীর রাজনৈতিক অবস্থা এবং এই দক্ষিণ এশিয়ায় কিন্তু দেখবেন ভারত বরাবরই একটা যুদ্ধঙ্গী মনোভাব নিয়ে থাকে। এই যে আপনি বাংলাদেশের যে বর্ডারে ওরা যেই কাজ করে, এই যে কয়েকদিন আগেও শুনলাম একজন না দুইজনকে মেরে ফেলেছে, এবং আপনি একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা সত্য মিথ্যা জানি না, যে বিএসএফ এর 3 জন ঢুকে আমাদের কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে আবার ওদের 2 জন জওয়ানকে আমাদের বিজিবিরা ধরে ফেলেছে। এখন ভারতের এই আচরণগুলোকে আমরা হয়তোবা কৌশলগত কারণে মানে সিরিয়াসলি নেই না, কিন্তু ওরা আমাদের সীমান্তে যে আগ্রাসী মনোভাব পোষণ করে সেইটার যদি আমরা জবাব দিতে যাই তাহলে কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, বা আমরা নিয়মিত জবাব দেই। এবং এটা শুধু আমাদের এখন প্রস্তুতি নেওয়া কতটুকু জরুরি বলে মনে করেন? আমাদের এমন একটা ইঙ্গিত দিয়েছে। একই ধরনের, আমি বলছি আপনার প্রশ্নটা, নেপাল সীমান্তেও কিন্তু ভারত একই ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তো আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা সীমান্তেই ভারত এক ধরনের একটা আগ্রাসী মনোভাব প্রদর্শন করে এবং একটা যুদ্ধ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করে। আপনি বলেন বাংলাদেশ ভারত সীমান্ত শান্তিপূর্ণ সীমান্ত, বিশ্বের আর কোন শান্তিপূর্ণ সীমান্তে এই হারে সিভিলিয়ানদের হত্যা করা হয়? তারা যদি চোরা কারবারি হয়, তারা যদি বর্ডার ক্রস করে, আইন আছে, আন্তর্জাতিক আইন আছে, ভারতের নিজস্ব আইন আছে, বাংলাদেশের আইন আছে, সেই আইনে আপনি বিচার করেন। আপনি তো এইভাবে নির্বিচারে মানুষ মারতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে যে ভারত বরাবরই চাচ্ছে যে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করে সাম্প্রদায়িক কার্ড খেলে, যে ওয়াকফা বিল নিয়ে তাদের একটা সংকট তৈরি হয়েছিল, দেখেন এই কাশ্মীর হামলার পরে ওইটা নিয়ে কিন্তু আর কোনো কথাবার্তা বলা হচ্ছে না। মুসলিমরা যে এটার প্রতিবাদ করবে সেটারও তারা সুযোগ নেই, কারণ মুসলিমরা এখন ওইখানে নিজেদেরই বাঁচাতে মানে জান যায় যে এই হামলায় কে জড়িত না, কাকে জঙ্গি বানায়, কাকে ধরে নিয়ে যায়, কার বাড়ি দখল করে। এখন আপনি এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন কোথায় করবেন? এই সম্পত্তি যে আপনার চলে যাচ্ছে, দখল করে নিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলেন, আপনার তো সুযোগই নাই, আপনাকে আরেকটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। তো এইগুলোর বিষয় যদি আমরা বিবেচনায় নেই তাহলে পরে মনে হবে যে ভারতের দিক থেকে বরাবরই একটা উস্কানিমূলক আচরণ আছে। শেষ কথা হচ্ছে এই বিষয়ে যদি কোনো কারণে ভারত এই যুদ্ধে জড়িয়ে যায় পাকিস্তানের সঙ্গে, আমার মনে হয় ভারতের জন্য এটা ভয়ঙ্কর রকম একটা ক্ষতির কারণ হবে, কারণ বাংলাদেশেও তাদের পক্ষের কোনো সরকার নাই আগের মতো। আর যে আমি দেখলাম গতকাল দুষ্টামি করে একদল লোক লেখালেখি করছে যে জয় বাংলা ব্রিগেড গঠন করে ভারতের পক্ষে যুদ্ধ করবে, ওই রকম কোনো সুযোগ নাই বাংলাদেশে এই মুহূর্তে। এবং পার্শ্ববর্তী যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপস, তারাও যে খুব একটা ভারতের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে তাও না। তাই মনে করি বুদ্ধিমানের কাজ হবে। চায়না আছে, চীনের একটা অবস্থা, চীন আবার সুযোগের অপেক্ষা আছে। আর আমাদের যেটা বললেন আমাদের কি ধরনের প্রস্তুতি রাখা উচিত, এটা কি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ হোক আর না হোক, শান্তিপূর্ণ বন্ধুত্ব গলাগুলি করে তারা ঘোরাফেরা করুক, আমাদের যে নিজস্ব সিকিউরিটি এবং আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য সবসময় একটা প্রস্তুতি রাখতে হবে। এটা শুধু বর্তমান অবস্থার প্রেক্ষিতে না, একটা রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের অ্যাক্ট বা কার্যকলাপ থাকে তার মধ্যে একটা হচ্ছে একটি রাষ্ট্রের আপনার স্থায়িত্ব, নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা। সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের বাংলাদেশের উচিত অবশ্যই নিরাপত্তা কৌশল নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এবং আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ, আমাকে যদি বলেন বাংলাদেশের নিরাপত্তার বড় ঝুঁকি কে, আমি বলবো ভারত। অন্য কারো কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তার ওই রকম থ্রেট নাই, এটা আমাদের নিরাপত্তার ঝুঁকি হচ্ছে ভারত। তো ভারতকে কাউন্টার দেওয়ার জন্য আমাদের যে সামরিক কৌশল তৈরি করতে হবে, যুদ্ধ কৌশল তৈরি করতে হবে, প্রয়োজনে আমরা বড় বড় যারা সামরিক শক্তি আছে, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, চীন আছে, এদের সঙ্গে আমরা আমাদের সামরিক যে চুক্তি বা করতে পারি। এখন বারবার একটা কথা বলা হয় যে ঠিক আছে, আপনি একটা কথা যেটা গত কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ঘাঁটি করতে চায়। এখন একটা পক্ষে এটা নিয়ে আসছি আমরা দ্বিতীয় সেগমেন্টে বেশ আলোচনা করব, সেই মানবিক করিডোর এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি কতটুকু বাস্তবতা, কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে আমি কথা বলবো এরপরে। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত খুবই মজাদার আলোচনা হচ্ছে, আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন রুকি দিচ্ছে, আপনারা প্রস্তুতি নিয়ে আমি একটু পরে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আমি নিব। জনাব প্রফেসর মোহাম্মদ জামালউদ্দিন, আপনার কাছে একটু শুনতে চাই। সম্ভাবনা তো দেখছে, তবে যদি হয় যুদ্ধ তাহলে পাকিস্তান হেরে যাবে এমনটা খুব কমই সম্ভাবনা দেখছেন তারা। আর এদিকে ভারত একটু সাহায্যহীন অবস্থায় রয়েছে, তার চারপাশ শত্রুতেই ভরা এখন এই মুহূর্তে। সবকিছু মিলিয়ে তার মানে কি পেহেলগামের পরিকল্পিত হোক আর যেটাই হোক, ভারত কি আসলে সেরকম তাদের ইচ্ছার প্রতিফলন দেখাতে পারবে বলে মনে হয় না,
নাকি আপনি অন্য কোনো মত দিচ্ছেন? জওয়ালউদ্দিন। ধন্যবাদ সাগর ভাই। আপনার মাধ্যমে ফেস দ্য পিপলের অগণিত দর্শক শ্রোতাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ আলোচক ডক্টর মারুফ মল্লিক ভাই এবং মেজর জিলুর রহমান ভাই দুজনকেই আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার হিস্টোরিক্যাল জায়গা থেকে যদি বলি, মেজর জিলুর রহমান ভাই বলেছেন যে আমাদের আসলে এই টেনশন ঐতিহাসিক, হ্যাঁ, সেই জায়গা থেকে এটা রিপিট করার দরকার নেই। মারুফ মল্লিক ভাই ক্রস কাটিং ইস্যুস গুলো নিয়ে বলেছে যে কি হতে যাচ্ছে বা কি হবে বা কি সবকিছু। তো আমি প্রথমে আগে আমি আসলেই মানবতার জায়গা থেকে পেহেলগামের যারা নিহত হয়েছে 25 জন হিন্দু ভাইরা এবং একজন মুসলিম একজন খ্রিস্টান ভাই এবং 20 জন আহত হয়েছে, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আমি সমবেদনা জানাই। এটি একটু দুঃখজনক। ওই যে দিন শেষে সবই চলে, রাজনীতি চলে, আন্তর্জাতিক যুদ্ধ চলে, দিন শেষে নিরীহ টুরিস্ট অথবা জনগণ অথবা কোনো ভিকটিম হয়, প্রান্তিক মানুষ যারা নিরীহ, যারা যুদ্ধ চায় না তারা। সেই জায়গা থেকে এটি একটি নিন্দনীয় ঘটনা, নো ডাউট। এবার আসেন, আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটে বলি, রাজনীতি যুদ্ধ আসলে ইনফ্যাক্ট আভ্যন্তরীণ রাজনীতি বা আন্তর্জাতিক রাজনীতির একটি একটি প্রকাশ, অনেকগুলি প্রকাশের মধ্যে এটি একটি প্রকাশ, যুদ্ধ। সেই ক্ষেত্রে পাকিস্তান এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ আবির্ভূত হওয়ার ক্ষেত্রে কিছু বীজ বপন আছে। তার মোস্ট জ্বালানি হচ্ছে আপনার রিলিজিয়াস অথবা ধর্মীয় উগ্রবাদ এবং ধর্মীয় চেতনা এবং ধর্মীয় অন্ধত্ব, এগুলিকে সামনে রেখেই এগুলি হয়। এই ধারাবাহিকতায় 1947 থেকে 1947 to 48 এবং পরবর্তীতে 65, 71 বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে ইন্ডিয়ার ইনভলভমেন্টস। ইনফ্যাক্ট ইন্ডিয়া মনে করে এটা পাকিস্তান ইন্ডিয়া ওয়ার, তার বাই প্রোডাক্ট আমরা ইন্ডিয়া দাবি করে, আমরা মনে করি আমাদের মুক্তিযুদ্ধ। সেই জায়গা থেকেও ইন্ডিয়ার একটা কনজারভেটিভ মাইন্ড সম্পর্কে আমরা কিন্তু আইডিয়া নিতে পারি। পরবর্তীতে কার্গিল যুদ্ধ 1999 সাল, 2020 থেকে 2021 সালে বর্ডারে আবারও এগেন আমাদের কাশ্মীর বর্ডারে টেনশনস, সেখানে দুইটা বিমান ভূপাতিত হওয়া ইন্ডিয়ার এবং একজন পাইলট কে অ্যারেস্ট করা এবং পরবর্তীতে তখনকার পাকিস্তান এই পাইলট ফেরত দেওয়ার মধ্য দিয়ে ইন্ডিয়ার সাথে যে টেনশন সেটিকে প্রশমিত করা। সাম্প্রতিক সময়ে পেহেলগামে আমি ঘুরেছি, বেড়াইছি, অসাধারণ একটি ভ্যালি, চমৎকার একটি জায়গা। সেরকম একটা টুরিস্ট স্পটে যে কিলিংটা হয়েছে তা নিয়ে নানাভাবে নানা বিশ্লেষণ হচ্ছে, সেই জায়গা থেকে আমি কথাগুলো বলতে চাচ্ছি। এখানে আমার যেটা অনুভূতি এবং এটা আমার যেটা ধারণা, প্রথম কথা হলো যেটা মারুফ ভাই উল্লেখ করেছেন যে এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন কিনা, সেটা নিয়ে একটা বিষয় আছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে পয়েন্টে এই ঘটনাটা ঘটেছে তার থেকে পাকিস্তান বর্ডার অনেক দূরে, আর কাশ্মীরে এই মুহূর্তে আপনার ওই যে স্পেশাল যে আইনটি ছিল তা ইয়া হওয়ার পরে পরবর্তী কনসিকুয়েন্সে এখন মিলিটারি আর্মিদের সার্ভিলেন্সের মধ্যে কাশ্মীর কিভাবে আছে সেটা আপনাদের সবার অবহিত। এরকম একটা জায়গায় একটা পপুলার টুরিস্ট স্পট যেখানে রেগুলার ট্যুরিজম হচ্ছে, এটা এমন না যে কোনো একটা দুর্গম এলাকার ট্রেকিং এ গিয়েছে একটি যাত্রী এসে ট্রাফটেড হয়েছে, নট লাইক দ্যাট। তো ওরকম একটা জায়গায় এরকম একটা ঘটনা। তারপরে হলো আপনার যেভাবে মিডিয়া, আমি বলি যে ইন্ডিয়ার মিডিয়া, যেটাকে গদি মিডিয়া বলি, মোস্ট অফ দ্য মিডিয়া ইন্ডিয়ার যেভাবে পোর্ট্রেট করা, যে বারবার বলা, আপনি যদি খেয়াল করে দেখেন, আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেছিলাম যে ওরা বলছে যে জিজ্ঞাসা করছে যে হিন্দু যে তাকে মারছে, হ্যাঁ এটা, এবং নট নারীকে মারছে না, মারছে হচ্ছে তার পুরুষকে। এটা ওই যে মুসলিম যারা টেররিস্ট তাদের যে যেভাবে ফাইন্ড আউট করে তাদের যে ক্রোধ, সেটাকে প্রোট্রেট করছে। নট অনলি দ্যাট, একজন নৌবাহিনীর সেনা তার ওয়াইফ নিয়ে ইয়াতে গিয়েছিলেন আপনার ওই টুরিস্ট হিসাবে, এবং সেইখানে সেনা মারা গিয়েছেন, তার ওয়াইফ তার আগের ভিডিওকে যেভাবে বারবার দেখানো হচ্ছে, এবং সেখানে কিন্তু ওই যে আমাদের রোজা ছবির ভিডিও মিউজিক দিয়ে তারা যে ইমোশন ক্রিয়েট করতে চাচ্ছে, মিডিয়ার যে রোল এবং যেভাবে এটাকে প্রোটেক্ট করতে চাচ্ছে, আমি ফাইনালি যেটা বলতে চাচ্ছি সেটাকে একটা কিন্তু কনসিডারেশন আনা। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে আপনার অকাট্য কোনো প্রমাণ নাই। সেই ইন্ডিয়ার কিন্তু ওই যে ডক্টর কুনাল সরকার, উনি একটা সার্জারি ডাক্তার এবং খুবই ভালো অনেক সময় ইউটিউবার, এবং উনি বলেন, ওনার কথাও আমরা এটা প্রমাণ যে ইন্ডিয়ার হাতে কোনো অকাট্য প্রমাণ নাই। এই অকাট্য প্রমাণ না হওয়ার আগেই
ওরা কিন্তু অলরেডি স্টেপ নিয়েছে। আপনার ওয়ার হয়তো করেনি, সিন্ধু নদীর পানি বন্ধ করে দিয়ে এটা কিন্তু বিশ্ব ব্যাংকের আওতায় সিমলা চুক্তির মাধ্যমে এটা কিন্তু একটা ঐতিহাসিক চুক্তি, এবং এই রিজনে নদী চুক্তির ইতিহাসে এটা এতটা গ্যারান্টি ক্লোজে যে এটা ইচ্ছা করলে বন্ধ করা যায় না। এটা গ্যারান্টার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। সেই জায়গায় এখানে চুক্তিতে বলা আছে পাকিস্তানের দিক থেকে যে এই চুক্তি ভায়োলেট করা মানে ওয়ারের সমতুল্য, মানে পাকিস্তান ওয়ার করার মানে যুদ্ধে নেমে যাওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, সেরকম একটা জায়গা থেকে তারা ইমিডিয়েটলি কোনো ধরনের বলেছে এটা হলে পরে রক্তের বন্টন হয়ে যাবে। এটা বিলাল ভুট্টো তো অলরেডি হ্যাঁ, তার মানে তারা এটা কিন্তু হুট করে এই নদীর পানি বন্ধ করে দিয়ে পাকিস্তানকে উস্কানি দিয়েছে যে দ্রুত যুদ্ধে নামো। পাকিস্তান খুবই ম্যাচুরেটলি বিষয়টাকে হ্যান্ডেল করেছে। পাকিস্তান আজকে যেটা হলো যে 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যে যুদ্ধ হবে এরকম একটা গোয়েন্দা রিপোর্ট পাকিস্তান পেয়ে তারা যে কনসার্নটা ব্যক্ত করেছেন, সেটারও একটা মূল কারণ হচ্ছে যখন মোদি দায়িত্ব দিয়েছেন আর্মিকে যে সকল প্রকার যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তাই তো? কিন্তু এর সাথে সাথে আমি বলতে চাচ্ছি এইটাই হচ্ছে মোদির চালাকি। মোদির চালাকিটা কোথায়? মোদি কিন্তু নিজের কাঁধে এই যুদ্ধের দায় দায়িত্ব নেয়নি, না নিয়ে আর্মির উপরে ছেড়ে দিয়েছেন। কারণ এটাই প্রমাণ করে যুদ্ধ আসলে হচ্ছে না। আমি নিশ্চিত ওই বর্ডারে যেটা হবে, কারণ আর্মি হচ্ছে একটি প্রফেশনাল, তার যদি ডিসক্যালিবিলিটি হয় পলিটিক্স এর উপর প্রভাব পড়বে না। মোদি জনগণকে বুঝাতে পারবে যে এটা যেহেতু একটা মিলিটারি ইস্যুস ছিল, মিলিটারি তার সই বিবেচনায় যুদ্ধ করেছে অথবা যুদ্ধ করেনি। এটা চমৎকার পয়েন্ট বলেছেন। এটা কিন্তু আসলে মোদি এখানে বিশাল খেলা খেলে ফেললো, মানে মোদি অলরেডি পরাজয় বরণ করে নিয়েছে, সে নিজের হাতে কোনো কিছু রাখেনি। আপনি যদি খেয়াল করে দেখেন, ও এতটা পলিটিশিয়ান, ওর ছিল রাজনীতি করা। এই মুহূর্তে সামনে অনেকগুলা কনসিকুয়েন্সিয়াল আপনার নির্বাচন আছে। এই মুহূর্তে আপনি শুনেন, আমার একটা আঙ্কেল ছিল, হ্যাঁ, এমন একটা পরিস্থিতি করেছে যে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে, তার নিজের কাছে কিছু, তিনি সেনাবাহিনী ইচ্ছা করলে কিছু করতে পারবে, না হলে করবে না। সেনাবাহিনী তার কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব। হ্যাঁ, সে কিন্তু ওই জায়গা থেকে সে এসকেপ রুট বাই করে নিয়েছে এবং রাজনীতিটাও করতে চাচ্ছে। দেখেন, মারুফ মল্লিক ভাই একটু উল্লেখ করেছেন ওয়াকফ বিল। এটি ছিল ওদের একটা রাজনৈতিক এজেন্ডা, তাই তো? ওয়াকফ বিল হাইকোর্টে এখন কিন্তু রায়ের অপেক্ষা। ওয়াকফ বিল কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে হাইকোর্টে এটা বাতিল হওয়ার। সঙ্গত কারণে এই জায়গা থেকেও কিন্তু তাদের একটা অবস্থানকে সুসংগত করার জন্য তারা এই কাজ করেছে। আমার একটা আঙ্কেল ছিল, আমি ছোট একটা গল্প বলি, আমার ছোটবেলা আর কি বলি, আমি নাম টাম নিলাম না। আঙ্কেল ওই বাসায় খুব একটা সময় দিত না, হ্যাঁ, দেখভাল করতো না। আন্টি অত্যন্ত বিরক্ত থাকতো, ছেলেপিলেরাও বিরক্ত থাকতো, ধরুন বিভিন্ন কিছুতে। আঙ্কেল এটা জানতো যে বাসায় খুবই খারাপ অবস্থা, হ্যাঁ, তো উনি আয়সায় কি করতেন, পাশের বাসার সাথে একটা ঝগড়া লাগাই দিতেন। হ্যাঁ, ঝগড়া লাগাই দিলে উনি আর বাসায় কিন্তু ওই যে ইস্যুস গুলা জমা হয়েছে 3-4 দিন পরে আসতেন, আসার পরে ওই যে ইস্যুস গুলা সেগুলা কিন্তু ডাইলুট হয়ে যেত। ডাইলুট হয়ে, এবং পাশের বাসার সাথে ঝগড়া, তখন তো সবাই মিলে ঝগড়া করে। এটা হচ্ছে এই যে ফেসিবাদ সরকারের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। সে তার গদি টিকায় রাখার জন্য সে সকল কিছু করতে রাজি। সে জনগণকে এক্সপ্লয়েট করা, আন্তর্জাতিক পর্যায়ে দেশ বিক্রি করা এবং অর্থনীতিকে ধ্বংস করা। এই মুহূর্তে কেন আমি বলি ইন্ডিয়া যুদ্ধে যাবে না, আমি তার প্রমাণ বলি। ইন্ডিয়া তার জিডিপি 30% লুজ করবে পার ইয়ার যদি যুদ্ধে নামে। এটা আমার কথা না, ডক্টর কুনাল সরকারের কথা। ইন্ডিয়া এই মুহূর্তে তাদের উইপন্স এবং তাদের টেকনোলজি এতটাই ব্যাকডেটেড হয়ে গেছে যে উনি দেখিয়েছেন যে এরা যদি টেররিস্ট হয় পাকিস্তানের, এরা যদি কমিউনিকেট করে, তাহলে এদেরকে সার্ভিলেন্স করার মতো যথেষ্ট আধুনিক টেকনোলজি এদের হাতে নাই। আরেক দিকে হচ্ছে যে এই মুহূর্তে পাকিস্তান এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে পাকিস্তানের সকল হার্ডওয়্যার এবং চায়নার যে পরিস্থিতি, দুইটা মিলে পাকিস্তানে অ্যাটাক করা মানেই বাই ডিফল্ট চায়না মানে পাকিস্তানের সাথে অ্যালাই করে ইন্ডিয়ার সাথে অবস্থান নেওয়া। এরকম একটা পর্যায়ে আপনি কিন্তু দেখেন আমেরিকা একমাত্র এই মুহূর্তে কোয়াডের আওতায় ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারে আমেরিকা কোনোভাবেই চায় না যেখান থেকে ইউক্রেন থেকে তাদের উদ্যোগ করেছে সেখানে ইন্ডিয়াতে এসে তারা আপনার যুদ্ধে তাকে সাপোর্ট করবে। সঙ্গত কারণেই আমেরিকান যে আপনি যে এটা উল্লেখ করলেন, ওরা বলেছে দিন শেষে সবই ঠিক আছে, আন্তর্জাতিক তদন্তকারীকে পাকিস্তানকে সহায়তা করতে বলেছে, পাকিস্তান উইলিং। পাকিস্তান বলছে থার্ড পার্টি দিয়ে যদি আমার এটা তদন্ত করা হয় আমি সকল প্রকার সাপোর্ট করব। এরকম একটা ভঙ্গুর অজুহাতে ইন্ডিয়া কখনোই আগাম যুদ্ধ করবে না। উস্কানির মাধ্যমে পাকিস্তানকে আগাম যুদ্ধের যথেষ্ট রকমের চেষ্টা করেছে, পাকিস্তান সে ফাঁদে পা দেয়নি। সঙ্গত কারণে এই যুদ্ধ আগাবে না। এই যুদ্ধ পলিটিক্যাল এপিসোড হিসাবে ইন্ডিয়া তার মাঠে, পলিটিক্যাল মাঠে আপনি খেলতে চেয়েছিল,
কিন্তু চেয়েছিল, সেখানেও হেরে গেছে। হ্যাঁ, সেখানেও কিন্তু রাজনীতিতে এটা এখন কিন্তু একটা বিস্ফোরক হিসাবে তার সামনে আসবে। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। আসছি আমরা পরবর্তীতে আমরা বাংলাদেশের অন্যান্য বিষয় নিয়ে এবং বিশেষ করে মানবিক করিডোর নিয়ে কথা বলবো। শান্তনু ঘোষ, কয়েকজন দর্শককে যুক্ত করে শান্তনু ঘোষ, আপনি বলুন কোথা থেকে বলছেন? এটা আপনারা যা যা আলোচনা করছেন একেবারে কমপ্লিটলি তার কোনো সম্পর্ক নেই বাস্তবতার সাথে। এটা আপনাদের শুনতে ভালো লাগে, আপনারা ডিভাইসটা একটু বন্ধ করুন, আপনার পাশে একটা ডিভাইস চলছে মনে হয়, সেটা বন্ধ করুন। হ্যাঁ, আপনি বলুন কোথা থেকে বলছেন? কি আমি তো আমার কম্পিউটার তো অন আছে, আর কিছু নেই। আপনারা বলছেন একেবারে কমপ্লিটলি তার কোনো সম্পর্ক নেই। আমি আপনার কথা রিপিট শুনছি, সেটাই একটা আটকানো তো অসুবিধা আছে, এটা বোধহয় বিয়ের জন্য, সফটওয়্যারের জন্য একটা আটকানো। আমি তো আমার কম্পিউটার তো আপনার কথা আপনি নিজে রিপিট শুনছেন, একটু বিরক্তিকর লাগছে, বলুন তারপর আমি একটু হচ্ছে, বলুন। রিপিট শুনছি সেটাই। হ্যাঁ শুনুন, বাংলাদেশ যুদ্ধের কথাটা একটু মনে রাখবেন। তখন আমেরিকা 7th ফ্লিট পাঠিয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়া কি ভয় পেয়েছিল? কলা দেখিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল, নাহলে বাংলাদেশের কোন নারী মা বোনেরা ধর্ষণ থেকে মুক্ত হতে পারতো না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কুণাল সরকার কোন ইডিয়েট, ওর এত বড় মাথা মোটা, তো কিছুই জানে না। এই যে মুম্বাই যখন অ্যাটাক হয়েছিল, পাকিস্তান থেকে যখন অর্ডার দিচ্ছিল, এগুলো সব কটা ফোনে আমাদের ইন্ডিয়ান এজেন্সি গুলো ধরেছিল এবং সেটা পরে প্লে করা হয়েছিল। হ্যাঁ, অতএব ইন্ডিয়ার ক্ষমতা নেই ওদের ট্র্যাক করা, এটা কোনো ব্যাপারই নয়। ইনফ্যাক্ট যে 4 জন এসছিল তাদের মোবাইল সিগনেচার করাচি আর সিন্ধে পাওয়া গেছে। আর এখন অবস্থা এমন জায়গায় চলে গেছে আর কোনো কিছুই করার নেই, এটা জাস্ট সময়ের অপেক্ষা। ইন্ডিয়া জাস্ট বিল্ড আপ করছে, একদিনে দুম করে তো একটা পটাকা পাঠানো নয়। তারা পুরো আর্মিটাকে তৈরি করছে, পুরো ডিজাইন তৈরি করছে, পুরো প্ল্যানটা তৈরি করছে, এবং অ্যাটাকটা যেটা হবে এটা ফুল স্কেল ওয়ার হবে না, এটা প্রচুর ব্রাহ্মস আর পৃথ্বী মিসাইল স্পেসিফিক জায়গায় মারবে। এক হচ্ছে হাতের জায়গা, কোনো প্রশ্ন আছে কি? আর্মি হেডকোয়ার্টার। আমার হচ্ছে যে আপনারা কি করে, একটুখানি যদি মানবতা থাকে আপনাদের, আপনারা কি করে বলছেন যে এটা নাকি ফলস ফ্ল্যাগ অপারেশন, যদি আপনাদের প্রতি 1% মানবতা থাকে? আপনার মধ্যে মানবতা নাই। আপনি এর আগেও এই অনুষ্ঠানে এসে প্রকাশ্যে গণহত্যার পক্ষে কথা বলেছেন। আমি কোন প্রকাশ্যে গণহত্যার কথা বলিনি। আমি বলেছিলাম ড্রা নিয়ে নাচানাচি করলে আপনি নাচানাচি কম করবেন, উজ্জ্বল হয় না। বলেছিলাম যে আমি হাসিনার কোনো সাপোর্টার না। আমি বলেছিলাম হাসিনা গোল্লায় যেতে পারে। আমি বলেছিলাম আমি বাংলাদেশ প্রেমী। আমি বলেছিলাম বাংলাদেশের জামাল ভাই একটা সেকেন্ড। শান্তনু ঘোষ, আপনি কি জানেন বাংলাদেশের এই আন্দোলনের গত কয়েকদিন আগে যে অভ্যুত্থান হয়েছে সেখানে কতজন মানুষ মারা গেছে? 2000 বলছে লোকে। 2000। ওকে, আপনার কাশ্মীরে কতজন মানুষ মারা গেছে আজ পর্যন্ত? কখন? এই যে গত কয়েকদিন আগে পেহেলগামে 26 জন। 26 জন। আর বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে? 2000। ওইখানে পেহেলগামে কিভাবে মানুষ মারা গেছে? পেহেলগামে টেররিস্ট গুলো এসে মেরেছে, আবার কি? কিভাবে? গুলি করে? হ্যাঁ, গুলি করে। আর বাংলাদেশে কিভাবে মারা গেছে? গুলি করে মেরেছে। এই যে বাংলাদেশের মানুষের দুঃখ আপনার কাছে কি বেশি মনে হয়? এটা পয়েন্ট নয়। অবশ্যই ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত কোন ধরনের দুঃখ ভাই, আপনি তো প্রশ্ন করেছেন, বাংলাদেশকে কি ভেবেছেন আপনি? লিসেন টু মি, কি 71 দিয়ে কি বারবার 71 দিয়ে আপনার নিজের অপরাধকে বারবার ঢাকতে চাচ্ছেন? 71-এর যে আপনারা সহযোগিতা করেছেন বলেন, সেই সহযোগিতা পরবর্তীতে কি গত 53 বছরে আপনাদের সেই সহযোগিতার সেই হাব ভাব কি ছিল, নাকি আপনারা শোষণ করেছেন? সেই বিতর্কে আমি না যাই। আমার কথা হলো যে আপনারা এই যে 2000 মানুষের হত্যাকাণ্ডের বিপরীতে ভারতের অবস্থান কি সঠিক ছিল? ভারতের মনোভাব কি সঠিক ছিল? আপনি এখন বলতেছেন যে বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব নাই। ভারতের মনুষ্যত্ব আছে। 2000 মানুষের হত্যার পর আপনি নিজে বললেন 2000 মানুষকে একইভাবে হত্যা করেছে, সুতরাং ভারত কি করেছে? 4 বিলিয়ন ইন্ডিয়ান জিনিস গেছে বাংলাদেশে। হ্যাঁ, এই যে এত নাচানাচি হচ্ছিল যে ব্যবসা বন্ধ হবে, 4 বিলিয়ন ইন্ডিয়ান গুডস গেছে। ভারতকে ঠিক হতে বলুন। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ চায় ভারতের মানুষ রাখতে, ভালো রাখতে। ভারত কোনোভাবেই মানুষের মনুষ্যত্বের পর্যায়ের কোনোভাবেই বলতে পারেনি। ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের ভালো কেউ চায় না। আমরাও চাইতাম, বাট ভারত
আপনি নিজেই আপনার নিজের কথাতে স্টেটমেন্টে কিন্তু আমি বৈষম্যটা দেখিয়েছি। আপনি 26 জনকে নিয়ে যেভাবে সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছেন, পারমাণবিক যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, অথচ আমরা হারিয়েছি 2000 মানুষকে। একই উপায়ে মানুষকে মারা হয়েছে, আপনি নিজে স্বীকার করেছেন। আর ভারতের পক্ষ থেকে যে ভূমিকা আমরা দেখেছি 2000 মানুষের বিপরীতে প্রতিক্রিয়া যা দেখেছি, এটি প্রতিক্রিয়া হয়নি, কোনো বিপরীতে প্রতিক্রিয়া হয়নি। যদি কিছু অন্যায় হয়ে থাকে তার জন্য বিচার হয়, বানানা রিপাবলিক হয় যেখানে আপনি ঝুলিয়ে দিলেন। ইউজুয়ালি আমার দেশে 2000 মানুষকে মেরেছে, ভারত মেরেছে, ভারত মেরেছে। বেঈমান আপনাদের বাংলাদেশের জন্য 1000 ইন্ডিয়ান মারা গেছিল। ঠিক আছে, আমার মনে হয় এই তর্কে না যে আমরা একটু বলি। আমার 2000 মানুষকে আপনি মেরেছেন, 2000 লোককে আমরা মেরেছি কি করে? বাংলাদেশি পুলিশ মেরেছে, তার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক নেই। যে যুক্তি শান্তনু ঘোষ আমার সাথে একটু আমি একটু বলি। এই জানোয়ারদের সঙ্গে আপনি আলোচনা করবেন কি? না না, সেন্স অফ গ্র্যাটিটিউড নেই। বাংলাদেশি ঢুকেছিল ইন্ডিয়াতে, ঠিক আছে। ভারত ইচ্ছা করলে দক্ষিণ এশিয়াটাকে শান্তপূর্ণ রাখতে পারতো। একটা নষ্ট একটা চাল কেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে? আমার মনে হয় আমরা একটা সুস্থ আলোচনা করি, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আমি বলি শান্তনু ভাই, প্রথমে আপনি হয়তো খেয়াল করেননি, আমি মানবতার জায়গা থেকে হেরেছে হলো ওই টুরিস্ট গুলা, আর 27 জন মারা গেছে, একজন মুসলিম, একজন খ্রিস্টান, 25 জন হিন্দুস। আর একটু কথা বলি, আপনি শুনে নাই। আমি সৈয়দ সুলতানের বই খুঁজতে গিয়ে পাগল হয়ে গেছি। আমি ইংল্যান্ডে থাকি, আমি একজন ডাক্তার। যে আমরা ভারত প্রেমী, কিন্তু আমাদের প্রেমটা এমন একটা জায়গায় গেছে। আমি একথাও বলেছি যে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা অভূতপূর্ব। আর সব মুসলিম দেশগুলো তো আমরা ভারতের প্রতি ভালোবাসা সবসময় ছিল, ভারত নষ্ট করেছে সেটা। প্লিজ প্রফেসর জামালউদ্দিন। আমি বলি, সরি আমি 1 মিনিটে বলি। প্রথম কথা হলো কি, ব্যাপারগুলির সাথে যে রাজনীতি অথবা রিয়েল ঘটনা, কিন্তু এটাকে রাজনীতিতে পোর্ট্রেট করা হয়, এটা প্রতিটা গভর্নমেন্ট করে এবং প্রতিটা সরকার করে, ডিপেন্ড করতেছে কি কতটুকু নৈতিক জায়গা থেকে রাজনীতি ব্যবহার করে। কিন্তু আমরা সার্কামস্টেন্স বলি কি, আমরা যারা জনগণ তারা বলি কি, দেখেন একটা ক্রেডিবল তদন্ত ছাড়া ইন্ডিপেন্ডেন্ট আমি বা আপনি কেউই বলতে পারি না এরা অমুক দল, তাই না? এই বেসিসটা যেহেতু ক্রিয়েট হয়নি, সঙ্গত কারণে আপনি যখন আগাম বলে দেন মিডিয়া বা অন্যরা, আপনার সরকার, তখনই আমাদের সন্দেহগুলো লাগে। ওই জায়গাটায় আমাদের প্রশ্নটা হচ্ছে যে হতে পারে না তা না, কারণ ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য আপনাদের বা আমাদের বা বিভিন্ন জায়গার সরকারের বিভিন্ন পলিসি থাকে, আপনাদের সরকারের পলিসি থাকে, কিন্তু বাহ্যিকভাবে কিন্তু আমাদেরকে যে জিনিসটা পথ দেখায় সেটা হলো একটা ক্রেডিবল তদন্ত। আপনি সেই তদন্তর আগে কি করে বলে দেন? এইটা হচ্ছে আমাদের মেইন। তদন্তর আগে 4 জনের নাম বেরিয়েছে, তাদের ছবি বেরিয়েছে, তাদের মোবাইল আজকে এই মুহূর্তে পাকিস্তানের হাতে ওদের গোয়েন্দা সংস্থার হাতে ভারত ইয়াতে এক প্রমাণ সহ তাদের কাছে আছে, তারা বলছে, দাবি করছে, তাই তো? তাহলে আপনার রাফাল গেছে চেঞ্জ করতে, ওরা চেঞ্জ করেছে, সত্য মিথ্যাগুলো তো আমরা বুঝবো সেইখানেই। ব্যাপারটা আমরা চাচ্ছি কি, দিন শেষে হারে হলো সাধারণ জনগণ, অর্থনীতি এবং মানুষের নিরাপত্তা, এই জায়গাগুলো বুঝার চেষ্টা করেন। এইটা বুঝলে আপনারা যারা আমরা কথা বলি, আমরা কারো লিজ নি নাই যে কাউকে ভালো করে দেবো, খারাপ করে দেবো, কিন্তু আমরা সার্কামস্টেন্স এবং আমরা ইম্প্যাক্ট, এই দুটা দেখে কিন্তু আমরা বিশ্লেষণটা করি, তাই তো? সেই জায়গা থেকে বলি যে আমরা এভাবে কোনো ভাবে অন্ধভাবে আমরা বলতে পারি না। রাষ্ট্র একটা আলাদা নীতিতে চলতেই পারে, কিন্তু তার ইম্প্যাক্ট যখন আমাদের উপর পড়ে তখন সেটাকে আমরা ওইভাবেই দেখতে হবে। ধন্যবাদ। জি, বাংলাদেশ জনাব শান্তনু ঘোষ, আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি, আপনি মেহমান বা আপনি একজন এখানে প্রশ্নকর্তা হিসেবে আমি দেখি, কিন্তু যখন আমাদের সার্বভৌমত্বের বিষয়টা আসে, আমি ব্যক্তিগতভাবে আর শুধুমাত্র সাংবাদিক হিসেবে চুপচাপ থাকতে পারি না, আপনি যেমনটা পারবেন না। সুতরাং আমাদের বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা ভারতের সাধারণ মানুষকে যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে। কিন্তু ভারতীয় যে পররাষ্ট্র নীতি আমাদের দেশকে নিয়ে, সেটিকে বদলাতে হবে, না হলে ভারতের এই পাশ থেকে ভারতের পক্ষে কখনোই ভালোবাসা যাবে না, ঘৃণা ছাড়া। বাংলাদেশের ইন্ডিয়ার তাতে একটা চুলও কিছু হবে না।
হ্যাঁ, ইন্ডিয়া 8 বিলিয়ন রপ্তানি করে, 1 বিলিয়ন ইম্পোর্ট করে। অতএব বুঝে দেখুন, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যায়নি, ইন্ডিয়া থেকে বাংলাদেশে গেছে। হ্যাঁ, এবং চাল, পেঁয়াজ ইন্ডিয়া থেকে যায়। এখনো টয়লেট নাই, আর টয়লেট নেই, কিন্তু মানে এগুলো যদি আমি বলি, এগুলো বলা কি শেষ হবে? জাগুয়ার গাড়ি, টাটা কোম্পানি জাগুয়ার গাড়ি তৈরি করে। হ্যাঁ, আরে শুনুন, জাগুয়ার গাড়ি তৈরি করে, আমরা জাগুয়ার গাড়ি আমরা টাটাতে চড়ি না, আমরা সরাসরি জাপান থেকে। আপনারা যেগুলো চিন্তা করতে পারেন না, আপনাদের সারা ভারতে যত গাড়ি চলে, আমাদের জেলাতে এর চেয়ে দামি গাড়ি চলে। ইউ হ্যাভ টু গো ইন ঢাকা, ইন বাংলাদেশ, you have to see by your own eyes, and then you can know, you can understand what is Bangladesh. So you don't know about the standard living standard of Bangladeshi people. Please stay silent. আর আপনাকে একটা কথা বলে রাখি, বাংলাদেশের মানুষ ভারত থেকে টাকা আনে না, ভারত বাংলাদেশ থেকে টাকা নেয়, বাংলাদেশ থেকে টাকা নেয় নিজেদেরকে চালাবার জন্য। You have to remember that. Okay. Why you're laughing? Why you're laughing? এটা তো অফিসিয়াল স্টেটমেন্ট, এটা অফিসিয়াল স্টেটমেন্ট। বাংলাদেশ থেকে রেভিনিউ, বাংলাদেশ থেকে ভারত যদি $1 বিলিয়ন না নেয়, ভারতের মানুষ টাকাই মরবে। প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। স্বামী আহমেদ বলুন। ধন্যবাদ। কান্ট্রি স্ট্যাটাসের জন্য কাপড়গুলো এক্সপোর্ট করতে পারছে। নো দাইস, থ্যাংক ইউ। জি, স্বামী আহমেদ। সরি, মানে এই ধরনের ডিসকাশনে আমি কখনো পার্ট হই না। না, আমরা তো ডিসকাশনের মধ্যে, আমাদের ডিসকাশন এটা না, ইটস কমপ্লিটলি একটা আউটসাইড আমাদেরকে ডিস্টার্ব করেছে। সো আমরা তাকে বুঝিয়ে দিয়েছি। আমি সম্মানের সাথে সবাই ইয়ে করি, কিন্তু উনি এসছেনই শুধুমাত্র মানে আমাদেরকে তাচ্ছিল্য করে তুলবার জন্য। তাচ্ছিল্য কত বড় দুঃসাহস! একটা চ্যানেলে এসে সেই ধরনের কথা বলতে পারে না। ওকে, আর এটা কোনো বাংলাদেশের অন্য চ্যানেল, এটা ফেস দ্য পিপল। এখানে কোনো ধরনের এই ধরনের ভাওতাবাজি লোকজনের কোনো জায়গা নেই। জনাব শামীম আহমেদ বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই। আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো, একটু সময় দিবেন। হ্যাঁ, তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে কি, যখন আমি ছোটবেলা থেকে দেখছি যখন রাস্তা দিয়ে হাতি যায় তখন কুকুরেরা ঘেউ ঘেউ করে। ভারতের এরকম কোনো সাহস নেই ঘেউ ঘেউ করা ছাড়া। বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনোদিনও লাগতে আসবে না, এবং লাগতে আসলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আর এখন আমি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে, যেমন সিকিম বলেন, তারপরে হচ্ছে আপনার কাশ্মীর বলেন, তারপরে হচ্ছে আপনার এই যে এই রাজ্যগুলোতে যখন ভারত আগ্রাসন চালিয়েছে, শুধুমাত্র হচ্ছে হিন্দু, মানে হিন্দু রাজা থাকার কারণে। এই হিন্দু রাজারে তাদের রাষ্ট্রকে এই ভারতের হাতে তুলে দিয়েছে, সহযোগিতা করেছে। আমার প্রশ্নটা এই জায়গায় যে বাংলাদেশে এরকম কোনো, যেহেতু সংস্কার হচ্ছে, এরকম কোনো মানে সংবিধানে ঢুকানো যায় কিনা যে হিন্দু ধর্মাবলম্বী কোনোদিনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারবে না, এরকম কোনো মানে ধারা সংযোজন করা যায় কিনা সংবিধানে? ধন্যবাদ। আপনারা হয়তো এই ভদ্রলোক যে প্রশ্ন করলো শেষের দিকে গাড়ির ব্যাপারে, আচ্ছা, আমাদের বাংলাদেশের এমন কোন স্ট্যান্ডার্ডের গাড়ি আছে যে বাংলাদেশের মানুষ চালায় না? সাধারণ একজন ব্যবসায়ী পাজেরো নিয়ে চলে বাংলাদেশে। আর ভারতের মন্ত্রীরাও তো, আপনার রাজ্যের চিফ মিনিস্টারও তো এরকম গাড়িতে চড়ার স্বপ্ন দেখে না। দেখি জানেন কিনা জানি না, জামাল ভাই একটু ভালো করে জানেন। ওই দেশের মানুষ লিভিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তো এটা তো আমরা জানি, আমরা তো গেছি, দেখি, আমরা সারা পৃথিবীতে বহু দেশ ঘুরে দেখেছি। আর ওদের মানসিকতা, ওদের আমরা ছোট করে দেখতে চাই না, তারা বাধ্য করে আমাদেরকে, তারা বাধ্য করে। আই এম সরি টু সে অ্যাবাউট দ্যাট। জি, জনাব শাহাবুদ্দিন আনসারী বলুন। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত আলোচকদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর দেশ বিদেশ থেকে যারা এই প্রোগ্রামটি শুনতেছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল্যবান মতামত দিব। এখন যে পেহেলগামে যে ঘটনাটি ঘটে গেল, এটা আমার কাছে মনে হয়েছে সবকিছু বিবেচনায় নিয়ে টোটালি এটা ফলস এবং ফ্যাব্রিকেটেড, যেটা ইন্ডিয়া নিজে এটা ঘটিয়েছে। এটা ব্লেম গেম খেলার জন্য, বিশেষ করে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী নিজের যে অবস্থান অভ্যন্তরীণ পলিটিক্সে, নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য, এবং ইন্ডিয়ার অভ্যন্তরে বিশেষ করে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট যে কাশ্মীর, এখানে মুসলিমদেরকে একটা ক্র্যাকডাউন করার জন্য, মুসলিমদেরকে আরো কোণঠাসা করার জন্য। পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র যে পাকিস্তান, তাদেরকেও আন্তর্জাতিকভাবে একটা কোণঠাসা করার জন্য এটা করা হয়েছে, এবং বিশ্বে মুসলিমদেরকে যে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করা যায়, এটা কিন্তু সে এটা করতেছে আর কি। সন্ত্রাসী হিসেবে মুসলিমদেরকে কিভাবে প্রেজেন্টেশন করা যায় সারা বিশ্বে, বাংলাদেশের বাইরে নয়, সে কিন্তু বাংলাদেশকে নিয়েও গেম খেলতেছে। আমরা আরেকটা কথা আমি যোগ করি এখানে, গতকালকেই আমরা যে ফেসবুকে দেখলাম
দুইজন বিএসএফ সদস্য বিজিবি আমাদের বিজিবির সদস্য বিজিবিদের পা ধরে এক মানে ক্ষমা চাচ্ছে আর কি, ছোড় দো এরকম কথা তারা বলতেছে। আমার কাছে মনে হয়েছে এখানে মানে একটা কনস্পিরেসি আছে, এখানে একটা দেয়ার ইজ এ মিস্ট্রি, হ্যাঁ, যে তারা হয়তো বা ভবিষ্যতে প্রচার করবে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি আর পার্শ্ববর্তী রাষ্ট্রের বিজিবি কর্তৃক বুকে পাড়া দিয়ে ক্ষমা চাওয়াচ্ছে। মানে এখানে আমরা যে তারা যাই প্রচার করে তাদের ব্যাপার, আমরা এগুলো নিয়ে কেয়ার করি। ধন্যবাদ জনাব আজহারুল সুলতান। এগুলো ব্লেম গেম খেলার চেষ্টা করছে যারা মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য এগুলো করছে। ধন্যবাদ। মুসলিমরা বুঝলেই হলো, কে কি চেষ্টা করলো, কোন মুসলিমরা কতটুকু বুঝতে পারে এখন সেদিকে সাগর ভাই আমি সময় চলে গেছে, প্লিজ আপনাকে ধন্যবাদ। জনাব আনসারী আরেকদিন বলবেন। জি জনাব আজহারুল সুলতান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাবু ঘোষের বক্তব্য শুনছিলাম, তো ওনার কথা থেকে মনে হলো যে এই যে আমরা মিডিয়াতে জানতে পারি যে ওনারা সিংহভাগ গোমূত্র পান করে থাকে, এবং সেটা আশ্চর্যজনক ভাবে হলো যে দুধের চেয়ে 3 গুণ বেশি দামে ওনারা গোমূত্র কিনে পান করেন। তারই যে পূর্ব মস্তিষ্কের বক্তব্য শুনতেছিলাম। আর খোলা আকাশের নিচে পায়খানা করেন, এবং নিউ ইয়র্কের মতো জায়গায় এটা ভাইরাল হয়েছে যে নিউ ইয়র্কের মতো জায়গায়ও একটা ইন্ডিয়ান সে খোলা আকাশের নিচে মত রাখতেছে। তো তাদের মুখ থেকে এটি স্বাভাবিক, তো ও বিষয়ে যাচ্ছি না। আমি যেটা বিষয়ে জানতে চাচ্ছি যে এখানে প্রফেসর জামালউদ্দিন সাহেব আছেন, শিক্ষক মানুষ, ওনার কাছে সবিনয় জানতে চাচ্ছি যে আজকে এই যে আমরা জানি যে ভারত ইতিমধ্যেই তার সকল প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন এবং কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই। আর এই যুদ্ধ অবস্থার মধ্যে থেকে এটা কি সুস্পষ্ট আরো প্রমাণ হলো না যে ভারত বিশ্ব থেকে বিচ্ছিন্ন, ভারতের সাথে বিশ্বের কোন রাষ্ট্র ওইভাবে যুক্ত নেই, তার শরীর নেই, বন্ধু নেই, এটা কি প্রমাণ হলো না? আর সর্বশেষ যেটা, সামনের নির্বাচনে এই মোদির জন্য এই যে খেলাটা, এটা একটা মরণ ফাঁদ হিসেবে দেওয়া হবে কিনা, এবং সেটা এই বিজেপির জন্য খুব ক্ষতিকর কারণ হবে কিনা, এই দরকার বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মেজর জিলুর রহমান। আমরা আরেকটি যে ইম্পর্টেন্ট বিষয় সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ইম্পর্টেন্ট বিষয়ে যাওয়ার আগে আপনাদের উত্তপ্ত বাক্যের মধ্যে শান্তনু ঘোষ যে কথা বলেছে, তো সেখানে আমার মনে হচ্ছিল যে শান্তনু ঘোষের সেন্টিমেন্টকে আমি অ্যাডমায়ার করি, পাশাপাশি আমার অনুরোধ থাকবে তার কিছু স্টাডি করার দরকার। 71 সালে তাদের দেশে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজন ইন্টালেক্ট বলেছিলেন লন্ডনে যে একটা দেশ আর একটা দেশে সাথে তার আর্মিকে কখনোই যুদ্ধে নামায় না যত সময় না তার ন্যাশনাল ইন্টারেস্ট থাকে। ওই আমার দেশ স্বাধীন করার জন্য ওনারা এখানে এসেছেন, এই সমস্ত ফুলো গল্প, আমি সামরিক অফিসার, আমি যুদ্ধ করছি, আমি জানি, এসব ফুলো গল্প। বরং তাদের কাছে আমাদের পাওনা রয়েছে। 1971 সালে ইন্দিরা গান্ধী এই আমাদের এতগুলা রিফিউজি দেখে সারা পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা কুড়ায় এনে তাদের রাজকোষে জমা করেছে। আমাদের প্রকৃত সেই ত্রাণ না দিয়ে অনেক লোককে খাদ্য এবং চিকিৎসায় মুখোমুখি হয়ে তাদেরকে মৃত্যুবরণ করেছে। আর আমি এটাও বলেছিলাম যে ভারত কখন আসছে, ডিসেম্বরের শেষ নাগাদ। আমরা শুরু করলাম মার্চে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট 8-9 মাস আমাদের মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে সংগ্রাম করলো। ব্রিটিশ সাংবাদিক বলেছিল যে এই দেশে আর কেউ পরাধীন রাখতে পারবে না। যেদিন বলছে যে আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধা আহত হয়েছে, রক্ত ঝরছে, একজন নারী ছুটে এসে তার পরনের শাড়ি ছিঁড়ে তার ব্যান্ডেজ করে দিচ্ছে, তখন আমি বুঝলাম এই জাতি এমনই ইস্পাত কঠিন একটা ঐক্যের উপরে দাঁড়িয়ে আছে, তাদের স্বাধীনতা কেউ ঠেকায় রাখতে পারবে না। আর ভারত আসছে তার স্বার্থে পাকিস্তানকে দুর্বল করার জন্য। সে দুইটা ফ্রন্টে এত বড় বড় ডিভিশন ডিপ্লয় রাখতে হয়, সেই জায়গা থেকে বাঁচার জন্য তার উদ্দেশ্য পাকিস্তানকে ভেঙে দেওয়া, দুর্বল করা। আর আমাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা। উনারা আমাকে স্বাধীনতা দিচ্ছেন, এটি কি মামা বাড়ির মোয়া? উনি এমনি এমনি দেয় কেউ? উনি একটা ধাপ্পা কথা বলেছেন যেটা উনি ইতিহাস জানেন না, এবং সামরিক ইতিহাস দেখেন, কোন দেশ তার রাষ্ট্রীয় ইন্টারেস্ট না থাকলে যুদ্ধের মতো এত বড় একটা ব্যয়বহুল ঘটনায় কখনো জড়িত হয় না। জি, একদম স্পষ্ট। এটি আমাদের দেশে দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়টি এখন নতুন করে আমাদের নতুন প্রজন্মকে আসলে জানানো উচিত যে আসলে ভারতের ভূমিকা কি ছিল, কেন ছিল। আমাদের এই দেশের মানুষের যে ত্যাগ,
যে সাহস, যে বীরত্ব, সেগুলাকে হো করে দেখানো হয়। এমনকি সারেন্ডারের সময় যে আগের যে ছবি ছিল, দেখেন আমাদের একে খন্দকারের ছবিটাও তারা সেখানে এক পাশ থেকে ডিলিট করে রেখে দিয়েছে। তারা সব জায়গায় ইতিহাস কি পাকিস্তানের সাথে তারা যুদ্ধ করেছে, বাংলাদেশের কথা কখনো তারা বলে না। তারা আমাদের স্বাধীন করে দিয়েছে। নো, শত্রু আমার বন্ধু, ওই থিওরি এখানে কাজ করেছে। এখন আসি যে করিডোর নিয়ে আপনি জানতে চেয়েছিলেন, সেটার উপরে কি বলবো এখন? জি, সেটার উপরে একটু করিডোর বিষয়টা কিভাবে দেখেন, এটা আসলে দেয়া না দেয়া? হ্যাঁ, আমাদের তো তথ্য মুখপাত্র উনি বলেছেন যে এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এটা বলা বলি হয়েছে, প্রপোজ করছে, এই ধরনের কথা, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা করিডোর দিয়েছি বা কমিট করেছি এমন কিছু বলা হয়নি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এইভাবে একটা স্টেটমেন্ট পত্রিকা মানে আজকে আছে, দেখতে পাবেন। এখন করিডোর কেন মানবিক করিডোর, এখানে কতগুলো বিষয় আমাদের বিবেচনায় রাখতে হবে। এক হচ্ছে রোহিঙ্গা সেটেল করা তার নিজ ভূমিতে, সেটার জন্য একটা সেফ এন্ট্রি অ্যান্ড এক্সিট যদি প্রয়োজন হয়, বাংলাদেশ যদি সেখানে কোনো সাহায্যে আসে তার ল্যান্ড দিয়ে, তাতে দেওয়াতে উইদাউট থ্রেটেনিং মাই সভরেন্টি আমি কোনো অপরাধ দেখি না। বরং আমি মনে করি যে একটা ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার ভিতর দিয়ে করিডোর দিয়ে রোহিঙ্গাদের তাদের নিজস্ব আবাসভূমিতে ফেরত দিলে সেটা হবে বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সুদূর প্রসারী উপকারী কাজ। কারণ আমি দেখেন এসএ টিভিতে আমি খুব উত্তক্ত হয়ে বলেছিলাম যে আমাদের বাঙালিদের আবেগের পারদ এত উঠানামা করে। শেখ হাসিনা দৌড়ায় গেছে, শেখ রেহানা দৌড়ায় গেছে যে আমার বোন বলেছে এত লোক খেয়ে থাকি, এই 10 লাখ খাওয়াতে পারবো না। আমি লিখেছিলাম যে কাউরে খাওয়ায় বাসায় রাখা, আল্লাহ দে গলাগলি দলাদলি আত্মীয়তা করার নাম স্টেটক্রাসি না। দেশ পরিচালনা করতে গেলে তাকে দেশের স্বার্থ, তার ভবিষ্যৎ চিন্তা করতে হয়। এখন দেখুন রোহিঙ্গা সেখানে যে সমস্যা ক্রিয়েট করেছে, নেটিভদের চাইতে তাদের জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে। অনেকে বলে এটা গাজার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এটা অমূলক নয়। তো এখনই এটা নিয়ে আমাদের অ্যাড্রেস করতে হবে। আর আমেরিকা যদি মধ্যস্থতা করে যে তাদেরকে ফেরত দেওয়ার জন্য তারা একটা ভূমিকা রাখবে, ইউনো যদি একটা ভূমিকা রাখে, চায়না যদি একটা ভূমিকা রাখে, তাহলে এটা সম্ভব। যেহেতু জান্তা সরকার এখন ব্যাকফুটে আছে, এই সময় যদি আরাকান আর্মির সাথে যদি ইন্টারন্যাশনাল কোনো কমিউনিটি যে লেভেলেই হোক যোগাযোগ করে আর বাংলাদেশের এইটুকু যদি সহযোগিতা করা যায়, এতে আমি ক্ষতির কোনো কারণ দেখি না। এখন বিএনপি মহাসচিব এটা নিয়ে মুখ খুলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এটা কেন দিলেন, দেওয়া তো হয় নাই। আর বড় কথা হলো যে রাজনৈতিক দল বলেও পররাষ্ট্র উপদেষ্টা যিনি জনাব তৌহিদ হোসেন, তিনি বলেছেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া, সেখানে তবে কিছু শর্ত সাপেক্ষে, এটার উপরেই আসলে ভিত্তি করে যত বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু আবার দেন প্রেস সচিব তো উনি বলছেন যে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আলোচনা বা প্রস্তাব পর্যন্ত এইভাবেই রয়েছে, যেটা পত্রিকা আছে। তিনি বলেছেন কোনো আলোচনায় হয়নি শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা সরকারের কি আসলে সে এখতিয়ার আছে কিনা, যদি প্রয়োজন হয়, বা আপনি কি মনে করেন কোনোদিন? দেখেন সাগর ভাই, এটা নিয়ে অনেক কথা চলে আসে। যারা এখতিয়ার নিয়ে প্রশ্ন করেন তাদের অতীত তো আমরা জানি। এই এখতিয়ার বলতেই নির্বাচনের কথা তোলেন যে সাংবিধানিক ভাবে নির্বাচিত কিনা। তাহলে যে দল এখন বলে যে সাংবিধানিক ভাবে নির্বাচিত কিনা, সেই দলের প্রথম নির্বাচন কবে হয়েছিল, সেই দলের ক্ষমতা আসীন কখন হয়েছিল, দেখেন গ্যাপগুলা। এমনকি শেখ হাসিনা যে নির্বাচনের কথা বলেন যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, আসলে ওই ওসি সাহেব ভোট ভরে দিল, ইউনো ভরে দিল, দলীয় চেলা চামুন্ডা দিনের ভোট রাতে বাক্স ভরে দিল, আর মিডিয়া প্রচার করে দিল যে নির্বাচিত সংসদ সদস্যরা। এটাকে যদি আপনি বলেন যে ম্যান্ডেট আছে, তাদের সেই এখতিয়ার আছে, আমি তা মনে করি যদি তাই হয়, তো এই দেশের তো সর্বসাধারণ মানুষের একটা সমর্থন ছিল এই সরকারের প্রতি। আর সবচেয়ে ভালো হবে, আমি মনে করি যে হয়তো আলোচনার একটা প্রাইমারি স্টেজ আছে, ওরকম যদি কোনো এগ্রিমেন্ট হয়, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন, তাদের মতামত নিবেন। কারণ কাছাকাছি করবেন এই সরকারের কেউ, এটা আমার মনে হয় না।
যদি সত্যিই করিডোর দেওয়ার ব্যাপার হয়, সেখানে বিএনপি আছে, জামাত আছে, তারপর ওই যে আমাদের নাগরিক পার্টি আছে, অন্যান্য যে পার্টি আছে, তাদের তো নিশ্চয়ই ডাকবে, ডেকে একসাথে বসে একটা সিদ্ধান্ত নিবে। এই সরকার তো অ্যাকচুয়ালি একটা ফায়ার সার্ভিস সরকার। আগুন লেগেছে, আসছে, পানি দিয়ে আগুন নিভায় ওনারা চলে যাবে। তো চালাবে যারা সামনে, তাদের তো এ সমস্ত ব্যাপারে তাদের মতামত থাকতে হবে, তাদের অংশগ্রহণ থাকতে হবে। তো আশা করি যে এটা আরো পরিষ্কার হতে সময় লাগবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি যাই একটু জনাব ডক্টর মারুফ মল্লিক, আপনি কিভাবে দেখেন এই মানবিক করিডোর আসলে দিলেই বা ক্ষতি কোথায়? যদি যেমন আমি একটু যদি বলি আপনাকে, একটা আলাপ এসছে যে যদি না দেওয়া হয় তাহলে সেখানে আরো বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আরো রোহিঙ্গাদের মতো জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে এবং তারা দেখা যাচ্ছে এদিকে আসার জন্য চেষ্টা করবে। এখন যদি জাতিসংঘের অধীনে সহায়তা পাঠানো হয়, সেটা তো জাতিসংঘের অধীনে, এটা কোনো আমেরিকার অধীনেও না, অন্য কারো অধীনেও না, পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ যেভাবে পাঠায় এভাবে পাঠাবে। তবে যে কোনো একটা এন্ট্রি পয়েন্ট তাদের প্রয়োজন হয়, এটা সারা বিশ্বে তারা এভাবে করে, পার্শ্ববর্তী দেশগুলো থেকে সহায়তা নিয়ে। সেটা যদি করে তাহলে এখানে আপত্তিটা কোথায় থাকবে? কারণ এই জনগোষ্ঠীগুলি যদি বিপদে পড়ে, শেষ পর্যন্ত পার্শ্ববর্তী দেশে আমাদের প্রতি কিন্তু কোনো না কোনো ভাবে তারা ঢোকার চেষ্টা করবে বা আমরা এফেক্টেড হওয়ার চেষ্টা করবো অন্যভাবে, যদি আমরা এইভাবে না দাঁড়াই। কি মনে করেন? জি, ধন্যবাদ সাগর ভাই। আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু করে বলে নিই যে শান্তনু ঘোষ ভদ্রলোক, উনি প্রায়ই আপনার চ্যানেলে আসেন এবং সেকেন্ড টাইম, এর আগে একবার সেটি আপনি ছিলেন নাকি সেদিন? জি, আমি ছিলাম না। আমি আমাকে আমি মনে হয় এইবার নিয়ে ওনাকে 2-3 বার মিট করলাম এখানে। উনি গত জুলাই আগস্ট থেকেই উনি জয়েন করেন এবং উনি এই গণহত্যাকারীদের পক্ষে কথা বলেন। তো আমার মনে হচ্ছে যে এই আপনার এই দর্শকদের যে অ্যাক্সেস দেন, সেখানে আপনার আরেকটু সিলেক্টিভ হওয়া উচিত এবং ধরেন এই ধরনের আমি সবাইকে ইয়ে করি, যারা আগে আসে তাদেরকে এলাও করি, মানে সিস্টেমটা এরকম করা আছে। আপনার আরেকটু সতর্ক থাকা উচিত, কারণ উনি পরিকল্পিত ভাবে হচ্ছে কি আলোচনার মোডটা নষ্ট করে দেন, উনি আলোচনা আরেকদিকে ডাইভার্ট করে দেন এবং এটা আমাদের সময় নষ্ট হয়। তো যাই হোক, এটা একটু সতর্কতার সঙ্গে খেয়াল রাখবেন আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাচ্ছি, করিডোরের বিষয়টা আমরা এটা কয়েকটা ভাগে আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে যে আমি শুরু করি যে সরকারের অবস্থান নিয়ে, বর্তমান সরকারের অবস্থান নিয়ে। সরকার দিতে পারে কি পারে না সেই বিষয়ে যাওয়ার আগে আমি আসলে সরকারের লুকোচুরি নিয়ে একটু বলতে চাই। ধরেন এখানে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এখন শর্তাদি নিয়ে আলোচনা চলছে। তারপরে হচ্ছে যে খলিলুর রহমান, উনিও একটা বড় পদে আছেন সরকারের, তিনিও বললেন যে জাতিসংঘের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এটাও আমাদের দেওয়া উচিত, সম্প্রতি বলেছেন। এর আগে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এক আলোচনায় বলেছিলেন যে এটা দেওয়া উচিত। এর মধ্যে আমরা আবার হুট করে দেখছি যে প্রেস সচিব বলছে যে না, সিদ্ধান্ত নেয় নাই। তাইলে প্রেস সচিব তো আসলে উনি তো বাংলাদেশ সরকারের কোনো সিদ্ধান্ত প্রণেতা না, উনি সিদ্ধান্ত নিয়ে কথা বলতেও পারেন না, উনি হচ্ছেন, এবং উনাকে বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি হয়েছে না সেই খবর ওনার কাছে। শেষ করি। এখন উনি প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। উনি কিন্তু ওই অর্থে বাংলাদেশ সরকারের ডেজিগনেটেড মুখপাত্র, যে বাংলা সাধারণত ওই যে আমি যে ট্যামি ব্রুসের কথা বললাম যুক্তরাষ্ট্রের, বা ওদের একজন ডেজিগনেটেড স্পোকস পারসন থাকেন, উনি সরকারের সিদ্ধান্তগুলি বলেন। ওনাকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রেসের বিষয়গুলি দেখভাল করবেন। বাংলাদেশে যেহেতু ওই রকম কেউ নাই, উনি কথা বলে থাকেন মাঝে মাঝে, আমরা অনেক তথ্য পাই। কিন্তু বিভ্রান্তির বিষয় হচ্ছে, যখন আপনার একজন উপদেষ্টা বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, আবার প্রেস সচিব বলে হয় নাই, তখন কিন্তু আমরা কার কথা বিশ্বাস করবো? আমরা যদি ডেজিগনেশন মানে হায়ারকি অনুসারে বিবেচনা করি, তাহলে অবশ্যই উপদেষ্টার কথা আমাদের সিদ্ধান্ত মানে মানতে হবে। উনি সিদ্ধান্ত প্রণয়নকারী, উনি মতামত দেন, প্রেস সচিবের সেটা দিতে পারার কথা না। উনি কি ইনফরমেশনটা ডিসিমিনেট করবেন, আবার উনি সেই ডিসিমিনেট করতে গিয়ে বলছেন যে না, এটা সিদ্ধান্তটা হয় নাই, তাহলে আমরা এখন কোথায় যাব? বা এর আগেও দেখেছি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরে হবে, এটা মিডিয়াতে প্রচার হওয়ার পরে আবার প্রেস সচিব বা প্রেস টিম থেকে বলা হচ্ছে না, ডিসেম্বর থেকে জুনে হবে। এটার মুদ্রা কথাটা হচ্ছে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা সিদ্ধান্ত আমি বলছি না যে এখানে প্রেস সচিব ভুল করছে, এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে ভিতরের পরিস্থিতি হচ্ছে, সরকারের ভিতরকার অবস্থা হচ্ছে, সরকার একবার সিদ্ধান্ত নিচ্ছে আবার পরিবর্তন করছে। সিদ্ধান্ত নেয়ার পরে যখন উপদেষ্টারা বলছেন আমরা জানছি, জনপ্রতিক্রিয়া হচ্ছে, প্রতিক্রিয়ার পরে ওনারা আবার ভিতরের সিদ্ধান্ত পরিবর্তন করে প্রেস সচিবকে দিয়ে বলাচ্ছেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। তাইলে পরে এই বিষয়টা ধরে আমরা বলতে পারি, যাদের এই ধরনের ফেসিলিটেটিং অবস্থান থাকে, সিদ্ধান্ত প্রণয়নের দুর্বলতা থাকে, সিদ্ধান্ত গ্রহণের পরে অনর অবস্থানে থাকতে পারেন না, রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নিলে যে পরিবর্তন করতে পারবে না, এটা এরকম কোনো বিষয় না।
কিন্তু এই রকম স্ট্র্যাটেজিক বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার চিন্তা করতে হবে এবং তারপরে সেটাকে আপনাকে ডিসিমিনেট করতে হবে, জনগণের সামনে কথা বলতে হবে। এই সকাল বিকাল কথা তথ্য পরিবর্তন করলে ডিপ্লোমেসি হয় না, হ্যাঁ, এটা ওজন কমে যায়। এই যখন এই সরকারের অবস্থা, তাহলে তো আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই সরকার আসলে কতটা দক্ষ এবং তারা আসলেই এই করিডোর দেওয়ার মতো জিও স্ট্র্যাটেজিক এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারেন কি। আমরা মনে করি পারেন না, কারণ এই যে আপনি যে করিডোর দিবেন, এই করিডোরের কিছু জিও পলিটিক্যাল ইমপ্লিকেশনস আছে। আপনি এই করিডোর দিলে ভারত এক ধরনের রিয়াক্ট করবে, চীন এক ধরনের রিয়াক্ট করবে, যুক্তরাষ্ট্র এক ধরনের রিয়াক্ট করবে এবং সর্বোপরি মায়ানমার সরকার এক ধরনের রিয়াক্ট করবে। আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছি, সেখানে আমি পরিষ্কার ভাবে বলেছি যে আমাদের এই করিডোরটা দেওয়ার আগে হাজারো রকমের প্রশ্নের উত্তর খুঁজতে হবে। দিলে বাংলাদেশ সরকারের ভবিষ্যতে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে। ধরেন আমরা যদি এই করিডোরটা দিয়ে দিই, আমরা মোটা দাগে বলতে পারি এই করিডোরটা দিলে হয়তোবা আজকাল এই রাখাইন মানে করিডোরটা যদি দিই, কার্যত আরাকান আর্মি সুবিধা পাবে এবং ধরেন তারা দেশটা স্বাধীন করে ফেললো, ওকে, কোনো সমস্যা নাই। আবার যদি কোনো কারণে আমরা যে রাখাইন আর্মিকে যে সহায়তা দিব মানবিক করিডোরের নামে, কারণ আমরা অনেক করিডোরের জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোরের ইতিহাস আমরা জানি, আমরা আফ্রিকায় দেখেছি, আমরা বসনিয়ায় দেখেছি, আমরা সার্ব অঞ্চলে দেখেছি, সেই মানবিক করিডোর দিয়ে কিন্তু অস্ত্র গিয়েছে। সার্বিয়ার সেই বসনিয়ার মানবিক করিডোর দিয়ে অস্ত্র গিয়েছে এবং সেব্রেনিৎসা গণহত্যার মতো গণহত্যা পরিচালিত হয়েছে সার্বদের হাতে। তো সেই অভিজ্ঞতা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এইখান দিয়ে যদি আমরা মানবিক করিডোর দেই এবং যদি আরাকান আর্মি এতে যদি উপকৃত হয়, কিন্তু তারা যদি শেষ পর্যন্ত সফল কাম হতে না পারে, তারা যদি মায়ানমার সরকারের হাতে পরাজিত হয় এবং গোটা রাখাইনের নিয়ন্ত্রণ যদি এই মায়ানমারের জান্তা সরকার গ্রহণ করে ফেলে, তখন বাংলাদেশের প্রতি তাদের কি ভূমিকা হবে? তারা কি এটা ভালোভাবে নিবে না। তো এইরকম নানা ইস্যু আমাদের বিবেচনা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও বলছি, সেই সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এই সরকারের নাই। যারা সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করে এই চাপ সহ্য করতে পারে না, তারা এইরকম একটা হাইলি সেন্সিটিভ জিও পলিটিক্যাল ইস্যু ডিল করার মতো ক্যাপাসিটি তাদের নাই। যেই জন্য আমরা বারবার বলি যেটা ইলেক্টেড সরকার দরকার, আমাদের একটা নির্বাচিত সরকার দরকার। কারণ নির্বাচিত সরকার হয় কি, আপনার যত মানে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদের কিছুটা আপনার কি বলবো অথরিটি থাকে, যেটা আসলে এই ধরনের সরকারের নাই, অন্তর্বর্তীকালীন সরকারের নাই। আর মোটা কথা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কিন্তু বাংলাদেশ কিভাবে ডেমোক্রেসিতে ট্রানজিশনের দিকে যাবে সেইটার প্রস্তুত করা। আপনার এই ডিপ্লোমেসি, আপনি এখন করিডোর দিয়ে দিবেন, আপনি এই করবেন সেই করবেন, এরকম কাজে কিন্তু আসলে আপনাকে জড়াতে হবে অন্যদের নিয়ে। আমি বলছি যে রাজনৈতিক সরকারকে নিয়ে, রাজনৈতিক দলগুলোর একটা জনগণের উপর একটা নিয়ন্ত্রণ থাকে, তাদের নানা ধরনের যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে। সেই বিষয়গুলি নিয়ে আমি মনে করি যে করিডোরটা নিয়ে আমাদের সরকারের চিন্তা ভাবনা করা উচিত। যেটা ধরেন আজকে আমাদেরকে বলেছেন যে আমরা আজকে ঢাকায় বিএনপির শ্রমিক সমাবেশ দেখেছি, সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে এই জাতীয় সংসদ থেকে সিদ্ধান্ত নিতে হবে। উনি কিন্তু বলেন না যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, আমরা মহাসচিব বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিলে তাদের ভালো হতো, কিন্তু আমরা দেখছি সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে কোনো আলোচনাই করা হয়নি। আমি আবার বলছি, এটার সঙ্গে কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জিও সিকিউরিটি অনেকগুলো বিষয় জড়িত। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যদি আপনি রাজনৈতিক দলগুলোর মতো স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা না করেন, কথাবার্তা না বলেন, একচেটিয়া ভাবে সিদ্ধান্ত দিয়ে দেন, আমি কিন্তু করিডোর দেওয়ার বিপক্ষেও না পক্ষেও না। আমি বলছি না যে করিডোর দেওয়া যাবে না বা করিডোর দিয়ে দেন। আমার মূল কথা হচ্ছে, বা আমরা যারা মনে করছি যে এইরকম একটা জটিল এবং স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এই সরকারের উচিত আরো যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে কথা বলে একটা ধরেন ইউনিটি বা কনসেনসাস তৈরি করে তারপরে এই সিদ্ধান্তগুলো নেয়া। কারণ তারা বলছেন যে এই সরকার নির্বাচিত সরকার না, কিন্তু জনগণের সরকার, জনগণই তো জানছে না, আপনি পর্দার আড়ালে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তাই আমি মনে করি সরকারের এই বিষয়টা রিভিউ করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনি একমত কিনা জনাব মারুফ মল্লিকের সাথে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমরা অনেক কিছু নিয়ে আলাপ করছি। জনাব প্রফেসর মোহাম্মদ জামালউদ্দিন, আপনার কথা শুনে শেষ করবো, আপনি দয়া করে বলবেন করিডোর মানবিক। ধন্যবাদ। করিডোর নিয়ে জিল্লুর ভাই বলেছেন, উনি শেষ কথা হলো যে উনি এটা একটা রিস্কি ডিসিশন। ওনার মতামত হচ্ছে যে এটা রিস্কি ডিসিশনটা নিয়ে দিতে পারলে হয়তো আমাদের রোহিঙ্গারা ডিপার্ট করতে বা তাদেরকে ফেরত পাঠাতে একটা সুবিধা হবে। তবে উনিও এটা মনে করেন যে রাজনৈতিক দলগুলির সাথে সবার সাথে সমন্বয় রেখে এটা করতে হবে। বাট উনি এটা পক্ষে। মারুফ ভাই বিভিন্ন সেন্সিটিভ ভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, তো খুবই চমৎকার। তার আগে আমার একজন প্রশ্নকর্তা একটা কথা বলেছিল ইন্ডিয়ার, ওইটা একটু ছোট্ট করে বলি। হ্যাঁ, ইন্ডিয়ার পাশের দেশগুলির সাথে তাদের সম্পর্কের জায়গা থেকে
ওরা সবার সাথে লেগে থাকে। এটা হচ্ছে তাদের সাম্রাজ্যবাদী একটা চিন্তা ভাবনা। এটা চিন্তাটা কি, ওরা মনে করে আমাদের এই উপমহাদেশ হচ্ছে হিন্দুস্তান। হ্যাঁ, এই ওদের সমস্যাটা হয়ে গেছে হচ্ছে যে মুসলিম অধ্যুষিত একটা বিশাল নাগরিক বিভিন্ন ভূখণ্ডে বাস করে। তাদের দীর্ঘ চিন্তা, যেটা এখন ফ্ল্যাগশিপ হিসাবে মোদী সরকার আরএসএস এর মাধ্যমে সেই চিন্তাটা প্রকাশ করছে, কিন্তু ওভারঅল আমি মনে করি মোদী অনেকটা অপ্রকাশিত ভাবে মানে ইন্ডিয়ার যে রাজনীতির অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু এটি কাজ করে বলে ওদের পররাষ্ট্র নীতিটা কখনোই তারা চেঞ্জ করে না। সেটা নেপালের ক্ষেত্রে, সেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে বলেন, তারা মনে করে এটি রাম রাজত্ব এবং একটা পৃথিবীতে একটা ভূখণ্ড হবে যেটা হচ্ছে হিন্দুস্তান। সেই জায়গা থেকে তাদের অ্যাক্টিভিটি গুলি যে সরকারে আসুক তারাই শেষ। করিডোর নিয়ে আমি যদি সেন্সিটিভ ভাবে বলি, খুবই চমৎকার আলোচনা হচ্ছে। করিডোরের মেজর প্রেক্ষাপটটা আগে বলি। আমরা একটা বাংলাদেশ প্রতিবেশী কান্ট্রি মায়ানমারের। আচ্ছা, আমাদের সাথে মায়ানমারের প্রধানতম যে জায়গাটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্রনীতিগত ভাবে যদি বলি, আমাদের সাথে ওদের বাণিজ্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের খুব একটা যোগাযোগ নেই, কালচারাল যোগাযোগ নেই। আমরা কিন্তু দীর্ঘ সময় করি, কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশের মধ্য দিয়ে তাদের সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট আছে। সেটা ঐতিহাসিক ভাবে সেই 76-77 দিক থেকে শুরু করে 90-91 থেকে শুরু করে ধারাবাহিক ভাবে এখন আছে, চলছে। এই এঙ্গেজমেন্টটা খুবই মানে দুঃখজনক যে ওইখানে আমাদের যে আরাকান ইয়ামায় মুসলিম অধ্যুষিত রোহিঙ্গা যারা, তাদেরকে তারা মনে করে যে তারা হলো সেটলার এবং তারা এখান থেকে চলে যাওয়া উচিত। এটা যতটা না সামরিক জান্তা মনে করে, তার চেয়ে মনে করে এটা একটা স্ট্র্যাটেজিক কারণ আছে। এই জায়গাটার উপরে আপনি ইন্টারেস্ট আছে চায়না এবং ইন্ডিয়ার। চায়না এবং ইন্ডিয়া এই আরাকানকে একটা করিডোর হিসাবে তারা চিহ্নিত করতে চায়। তাদের যে অপশনস গুলা যোগাযোগের, সেভেন সিস্টারের যোগাযোগের জন্য ইন্ডিয়ার, সে কারণে ইন্ডিয়া সিতুয়াতে পোর্ট করেছে, চায়নাও পোর্ট করেছে তাদের চায়না মেইনল্যান্ডে যাওয়া। কারণ চায়নার যে সমুদ্র বন্দরে যেতে ওখানে একটা মালাকার যে প্রণালীটা আছে, ওইটাতে খুব একটা তাদের থ্রেট আছে। সে কারণে তারা কিন্তু পাকিস্তান গোয়াদারেও কিন্তু তারা কিন্তু একটা পোর্ট করেছে, ওদিক দিয়ে একটা অ্যাক্সেস। এটা হচ্ছে তাদের রাজনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের অ্যাক্সেসিবিলিটির জায়গা থেকে। আচ্ছা, এই আরাকান ইয়ামায় সবচেয়ে বড় একটা জনগোষ্ঠী রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক কি? এটাও কিন্তু ভালো সম্পর্ক না। আপনি যদি দেখেন, রোহিঙ্গাদেরকে পছন্দ করে না আরাকান আর্মিরা, কারণ হচ্ছে রোহিঙ্গারা একটা চাপে পড়ে হলো সামরিক জান্তার পক্ষ নিয়ে কিন্তু আরাকান আর্মিদের সাথে যুদ্ধ করেছে। সঙ্গত কারণে আমরা যে চিন্তাটা করেছিলাম যে আরাকান আর্মি হয়তো আমাদের রোহিঙ্গাদেরকেও অ্যাকসেপ্ট করবে, সেটা অনেক কূটনৈতিক বিষয় থাকতে পারে, কিন্তু আপাতত সেই জায়গাটাও কিন্তু খুব একটা না। এবার আসেন করিডোরের বিষয়টা। করিডোর কি, এটা কিন্তু সুনির্দিষ্ট হয়নি। যে কথাটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের প্রেস সচিব যেভাবে প্রকাশ করেছেন, তাতে যথেষ্ট ফিশি ব্যাপার আছে। হ্যাঁ, তবে এইটুকু বোঝা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এই নিয়ে একটা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা আছে, বাংলাদেশকে করিডোরে একটা স্টেক হোল্ডার বানাতে চায়। আমার প্রশ্ন হলো, এটা কি এয়ার করিডোর হবে না ল্যান্ড করিডোর হবে? আমাদের কি নেচারের করিডোর হবে? এখানে কি মানুষ আসা যাওয়া করবে নাকি মাল আসা যাওয়া? এই নেচারটা প্রকাশিত না। এটা প্রকাশিত হলে বলতে পারবো কি হবে। কিন্তু তার চেয়েও বড় কথা হলো, আমাদের ইউএন, আমাদের যেটা হচ্ছে যে ইউনাইটেড নেশন যদি করিডোরের জন্য হয়, যেহেতু বাংলাদেশের সাথে আরাকানের একটা, ইভেন আমাদের মায়ানমারের একটা যেহেতু এঙ্গেজমেন্ট আছে, থার্ড পার্টি হিসাবে কিন্তু ইন্ডিয়ার যে পোর্ট আছে বা চায়নার যে পোর্ট আছে, সেটা কেন ব্যবহার করছে না করিডোর হিসাবে? সেটা তো আরো বেস্ট হতে পারতো। সেই জায়গাতেই আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে মনে করতে হবে যে আমেরিকার যে বার্মা অ্যাক্ট, যেটা আপনার ট্রাম্প সরকার এর আগে ইয়ার সময় করেছিল, বার্মা অ্যাক্ট, সেখানে একটা স্পষ্টত একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে যে এই অঞ্চলকে ঘিরে একটা আলাদা রাষ্ট্র করা যায় কিনা। সেই জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আমরা পড়বো একটা ত্রিশঙ্কুর পরিস্থিতিতে। আমরা করিডোর দিলে হবে কি, আমাদের উপরে একটা অবিশ্বাস আসতে পারে যে কোনো কনসিকুয়েন্সে, যে উই আর দ্য পার্ট অফ দিস প্রক্সি অফ দিস ওয়ার অ্যাজ এ প্রক্সি কান্ট্রি হিসাবে। সেই জন্য আমি মনে করি এটা অনেক গভীরে সামরিক নিরাপত্তা জায়গা থেকে দিন শেষে কিন্তু করিডোর, মানবিক করিডোর হলো দিন শেষে এর অ্যারেঞ্জমেন্ট, এর সাপোর্ট, এর সিকিউরিটি, এভরিথিং কিন্তু সামরিক। সেই জন্য আমি মনে করি এটি একটি সামরিক বিশ্লেষণের দাবি রাখে। আমাদের জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতিতে এটা আমাদের কোন জায়গায় যেতে পারে সেই নিয়ে আমাদের বিশ্লেষণ করা উচিত। সেই জায়গা থেকে এটা যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, যে ঘটনাটা 2017 সালে হাসিনা সরকার তার গদি ঠিক রাখার জন্য চায়না এবং ইন্ডিয়ার মানে এই ক্ষেত্রে কিন্তু চায়না ইন্ডিয়া এক, ইন্ডিয়ার পরামর্শে এই রোহিঙ্গাদেরকে এন্টারটেইন করা হয়েছে, এবং শুধু করাই হয়নি, তাদেরকে ফেরত নেওয়া হবে না সেটার সিগনেচার রেখেছে ভাষান্তরে পার্মানেন্ট করার মধ্য দিয়ে। সেই জায়গা থেকে আমি মনে করি রোহিঙ্গারা একটা ফ্যাক্টর, এবং ওই আরাকান
যে প্রভিন্সটা, এটা একটা ফ্যাক্টর জিও পলিটিক্স এর জন্য। সব মিলে আমরা আসলে দিন দিন একটা কোণঠাসা হয়ে পড়তেছি। দিন দিন এখন যেটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, আচ্ছা এই ইন্টারিম গভর্নমেন্ট একটা দুর্বল। আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে জাতিসংঘ এবং আমেরিকা যদি এই গভর্নমেন্টের উপর ন্যূনতম যদি নাকশ হয়, তাহলে কিন্তু আমাদের এই রাষ্ট্র চালানো মুশকিল হবে। এরকম একটা দুর্বলতম সুযোগে ইউনুসের মাথায়, বা ইউনুস না থাকলেও এখানে যদি মারুফ ভাইও থাকতো, তাও এই ক্ষেত্রে তারা আমাদের কাছে এরকম একটা অশুভ চুক্তি, যেটার ভবিষ্যৎ আমাদের ক্যাপাসিটি নাই, যেটাকে আমরা রিটাইল করা বা এটাকে আমরা ডিফেন্ড করা যদি কোনো ঝুঁকি আছে, সেরকম একটা জায়গায় আমাদেরকে ঠেলে দিচ্ছে। সেই জন্য আমি মনে করি রাষ্ট্র হিসেবে তো বটেই চিন্তা করা উচিত, আমাদের জনগণ এবং পার্টিস গুলা এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। আমি মনে করি এর একটা বিশ্লেষণ পূর্বক আন্তর্জাতিক পর্যায়ে একটা ক্লিয়ার ভিউ ছাড়া এটার অল্টারনেটিভ কি আছে সেগুলি দিকে বাংলাদেশ প্রথমে এক্সপ্লোর করবে। পাশাপাশি বাংলাদেশ যদি দেওয়ার ক্ষেত্রে যদি স্ট্র্যাটেজিক্যালি ক্লিয়ার না হয়, ততক্ষণ পর্যন্ত এটি না হওয়া উচিত। সেজন্য আমি মনে করি স্বচ্ছতার দাবি রাখে, এটা অস্বচ্ছ প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে এটা কোনোভাবে হবে না, হওয়া উচিত না। আরেকটা কথা আমি একটু 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 অ্যাড করি। আমাদের রোহিঙ্গা ইস্যুটা আপনার এই ফেস দ্য পিপলে বলেছিলাম, আমাদের এই সরকারের একটা বৈশিষ্ট্য কি জানেন, যেটা প্রেস সচিবের মধ্যেও দেখি। আমাদের এই সরকারকে গ্লোরিয়াস, সরকারকে ইফিশিয়েন্ট, সরকারকে খুবই সফল দেখানোর একটা নিরন্তর প্রচেষ্টা থাকে, যেটা গত সরকারের সময় মন্ত্রী মিনিস্টাররা করতো। হ্যাঁ, যে ইউনুস মনে হয় এই দেশের মোড়ল হয়ে যাচ্ছে, ইউনুস অনেক বুঝেন। আসলে রাষ্ট্র ব্যবস্থায় ইউনুস সরকার, ইউনুস ব্যক্তিগতভাবে অনেক বুঝদার মানুষ হতে পারেন, কিন্তু দেশের প্রধান হিসাবে রাজনৈতিক ম্যাচুরিটির জায়গায় আমার মনে হয় আমাদের এই যারা প্রেস সচিব থেকে, প্রেস সচিবের আমি যেটা বৈশিষ্ট্য দেখেছি, উনি সরকার যাই বলুক না কেন, ডক্টর ইউনূস যাই বলুক না কেন, উনি রাজনৈতিক ভাবে কোন দিকে গেলে ভালো হবে সেভাবে উনি ওনার বয়ান তৈরি করে। এটা কিন্তু পারে না, উনি কিন্তু এই জায়গাটা ফেব্রিকেটেড করেন, উনি সরকারি কর্মচারী হিসাবে এটা কিন্তু পারে না। এইটা আমাদেরকে মিসগাইডেড করতেছে সামটাইমস। হ্যাঁ, সেই জন্য আমি মনে করি এই জায়গাটা সচেতন হওয়া উচিত আমাদের সরকার। ইন্টারিম গভর্নমেন্ট এটা হচ্ছে আপৎকালীন সরকার, উনি কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে পারে না, সোজা কথা। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে খেয়াল করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আমাদের লাইভ অনুষ্ঠানের এবং আমাদের আপলোডের যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশের বা পাকিস্তানের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। পাকিস্তান ভারতের মধ্যকার যে যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের দামামা বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দেশ কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, কঠিন প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে পাকিস্তান, বা যে কোনো সময় হামলা চালাতে পারে ভারত। এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যিনি প্রধান রয়েছেন, প্রধান উপদেষ্টা, তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বারবারই বলেছেন যে যে কোনো উপায়ে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সকল বাহিনীকে কঠিনভাবে প্রস্তুতি থাকার জন্য আহ্বান জানানো হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। দর্শক, এই একটি অবস্থা, এমন একটি অবস্থা নিয়ে কি বলতে চান, কি বলার রয়েছে, ভারত পাকিস্তানকে নিয়ে কি বলতে চান, ভারত পাকিস্তান যুদ্ধ হলে পরিস্থিতি কেমন হবে বাংলাদেশের, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।